আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা আমাকে দেখতেও পাচ্ছেন, আমাকে একদম ক্লিয়ারলি শুনতেও পাচ্ছেন। আজকে আমাদের যে আলোচনার টপিকটা কি হবে সেটাও অলরেডি আপনারা জানেন। এবং এই যে এই সেশনগুলো করা হয় কেন? এই সেশনগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা অলরেডি প্রোগ্রামিং শিখছেন কিংবা শিখবেন বলে মনস্থির করেছেন বা যাত্রাপথে আছেন, তাদের বিভিন্ন কনফিউশন থাকে, প্রশ্ন থাকে। সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করার জন্যই আমরা প্রতি সপ্তাহেই কিন্তু আহ, এই যে কোশ্চেন আনসারের যে সেশনগুলো, আপনাদের ডাউট ক্লিয়ারিং সেশনগুলো, সেই সাথে লার্নিং এর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ওয়েবিনার করছি। সেই ওয়েবিনারই পার্ট হিসেবে আজকের ওয়েবিনারের আমরা টপিক দিয়ে দিয়েছি যে যখন আপনি একজন বিগিনার, কেবলমাত্র আপনি ধরেন প্রোগ্রামিং শেখাটা শুরু করবেন বা শুরু করছেন, তখন বিগিনারদের মধ্যে, নট অনলি বিগিনার বাট অলসো আমি বলবো যে বিগিনার প্লাস যারা, তাদের মধ্যে এই কনফিউশনটা কাজ করে যে আমি শুরুতে ফ্রন্ট এন্ড শিখবো নাকি শুরুতে ব্যাক এন্ড শিখবো, অ্যাকচুয়ালি আমার কোন দিকে যাওয়া দরকার, অ্যাকচুয়ালি আমি ট্র্যাকে আছি কি না। তো এই কনফিউশন গুলো দূর করার জন্য আজকের সেশনটা আমরা এখন ঠিক 9টা 4 বাজে, 9টা 4 বাজে এখন ঠিক 2-1 মিনিটের মধ্যেই আমাদের যে মূল আলোচনা, সেই মূল আলোচনা শুরু করব। তো মূল আলোচনা শুরু করার আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনারা এখানে অলরেডি 34 জন জয়েন করে ফেলেছেন। একটু হ্যান্ড রেজ করবেন তো, যে আপনারা কারা কারা বিগিনার অ্যাকচুয়ালি, কেবল কোড শুরু করেছেন বা এখনো কোড শুরু করেননি। একদম বিগিনার কারা, একটু হ্যান্ড রেজ করবেন তো। আরিফ মাহমুদ ভাইকে পেয়ে গেছি, তাইকিন ইসলাম সাফি ভাইকে পেয়ে গেছি, সোহান ভাইকে পেয়ে গেছি, একদম বিগিনার। আর একজন হ্যান্ড রেজ করেছেন, সাইফুল ইসলাম ভাইকে পেয়ে গেছি, দেলোয়ার হোসেন, ওয়ালিদ ভাই, কাশফি আপু, সুমিত ভাই, সাইফ, আর কেউ, সালাউদ্দিন ভাই, ফজলে রাব্বি ভাই, আর কেউ যারা একদম আপনারা বিগিনার, কেবল শুরু করেছেন বা শুরু করবেন? আতিয়া মৃধা, বাড়ি, আমরা অনেককেই অলরেডি পেয়ে গেছি। আরো হ্যান্ড রেজ করেছেন বাড়ি ভাই, আপনারা একটু হ্যান্ড রেজ করেন যারা আপনারা একেবারেই বিগিনার, কেবল শুরু করবেন বা শুরু করছেন, এই রকম যারা আপনারা আছেন। রেজ ইউর হ্যান্ড প্লিজ। এ সাহিল ভাই, আমরা অনেককে পেয়ে গেছি অলরেডি, আমরা 11 জনকে পেয়ে গেছি। দেন আর কেউ আছেন যে যারা শুরু করেছেন, একেবারে যে বিগিনার তাও না, কেবল শুরু করেছেন? আর আর কেউ আছেন? ওকে, ওকে, আমরা অনেককে পেয়ে গেছি। ওকে, ফাইন। তাহলে আশা করি আপনাদের এই সেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আপনারা যারা একেবারে বিগিনার নন, যে আপনারা অনেকেই রয়েছেন যে কোড করাটা শুরু করেছেন, এই যে আরেকজন বিগিনার ভাইকে পেয়ে গেছি, আরিফ খান ভাই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা অনেককেই পেয়ে গেছি। তো চলেন আমরা আমাদের যে মূল আলোচনা, সেই মূল আলোচনায় চলে যাই। যারা আপনারা হ্যান্ড রেজ করেছিলেন, হ্যান্ড ডাউন করে ফেলেন। যারা হ্যান্ড রেজ করেছিলেন, হ্যান্ড ডাউন করে ফেলেন। আমরা আমাদের মূল আলোচনা শুরু করে ফেলি। আপনারা মোটামুটি 13-14 জন হ্যান্ড রেজ করেছিলেন যারা আপনারা একেবারেই বিগিনার, আপনারা হ্যান্ড ডাউন করে ফেলেন। আর 5 জন আছে হ্যান্ড ডাউন, দেন 4 জন আছেন আর, আপনারা হ্যান্ড ডাউন করে ফেলেন। আমরা আমাদের মূল যে আলোচনা, সেই মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। ওকে, ফাইন। এখন আসি, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করব, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিব। যে ধরেন আপনাকে যদি আমি বলি যে আপনি কক্সবাজারে ঘুরতে যান, বা আপনাকে যদি বলি যে আপনি বান্দরবনে ঘুরতে যান বা সাজেকে ঘুরতে যান, আপনি কি করবেন বলেন তো? আপনি কি সরাসরি, মানে উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি ডেসক্রিপশন, উইদাউট এনি ম্যাপিং, উইদাউট কোনো কিছু, কি আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন বলেন তো? আজকে যদি আপনাকে আমি বলি যে ভাই আপনি হচ্ছে থাইল্যান্ডে ঘুরতে যান, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার আগে ইউটিউবে গিয়ে রিভিউ দেখবেন, যে কারা কারা থাইল্যান্ডে ঘুরতে গেছে, কিভাবে যায়, কোথায় গিয়ে থাকবেন, কি খাবেন, তারপরে থাইল্যান্ডে কত খরচ হয় না হয়। নিশ্চয়ই এই থাইল্যান্ডের ট্যুরের যে দুনিয়াটা, সেই দুনিয়াটা আগে আবিষ্কার করার চেষ্টা করবেন। ভাইয়া সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, শোনা যায় না।
ওকে, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার কানেক্ট হয়ে গেছি। আবার ধরেন আপনাকেই যদি আমি বলি যে আপনি একটা কোর্স করেন বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখেন, তখন আপনারা কি করেন? কোনো কিছু করার আগে বা কোনো কিছু শেখার আগে আমরা আই এম এক্সট্রিমলি সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আবারও কানেক্ট হয়ে গেছি। আচ্ছা, তাহলে আপনাকে যদি আমি কোনো কিছু বলি, আমরা মানুষ হিসেবে কি করি? সেই বিষয়টা আগে বোঝার চেষ্টা করি, সেই বিষয়টা জানার চেষ্টা করি যে জিনিসটা কি আসলে, এর ডেফিনেশনটা কি, ওটা দিয়ে কি হয়। সে আপনিকে যদি আমি বলি যে আপনি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখেন, তাহলে নিশ্চয়ই আপনাকে আগে জানতে হবে যে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন শিখবেন। বা আপনাকে যদি আমি বলি যে আপনি আজকে ডেটাবেস শেখেন, ওয়েব ডিজাইন শেখেন, ডেভেলপমেন্ট শেখেন, শেখার আগেও আমাদের যে জিনিসটা বিগিনারদের করা দরকার সেইটা হচ্ছে কোডিং এ ঢাকার পূর্বে এই আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখি, তাহলে এই ওয়েব ডিজাইনের যে দুনিয়াটা আছে, আমাদের দরকার এই দুনিয়াটাকে এক্সপ্লোর করা। এই দুনিয়াটা এক্সপ্লোর করে দেন তারপরে ফ্রন্ট এন্ড, তারপরে ব্যাক এন্ড। আমরা একেবারেই বিগিনাররা যদি শুরুতেই ডিসিশন নিয়ে নেই যে আমি আজ থেকেই ফ্রন্ট এন্ড শেখা শুরু করে দিলাম, বা ধরেন আপনাদের মধ্যে কেউ ডিসিশন নিয়ে নিলেন যে আমি আজ থেকেই ব্যাক এন্ড শেখা শুরু করব, বা এরকম ডিসিশন কেউ নিলেন যে আমি একটা ফুল স্ট্যাক জার্নি করব, যেখানে আমি আজকে ফ্রন্ট এন্ড শেখা শুরু করছি, তারপরে 3 মাস ফ্রন্ট এন্ড শিখবো, তারপরে চতুর্থ মাস থেকে আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করব। তো এইভাবে যখন আমরা হুটহাট ডিসিশনটা নিয়ে নিই, তখন যে প্রবলেমটা হয়, যেহেতু ওয়েবের দুনিয়াটা আমাদের কাছে অপরিচিত একটা দুনিয়া, যারা বিগিনার আমরা, যে ওয়েব কি, ওয়েবসাইট কি, ওয়েব সাইট আর ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি, সফটওয়্যার কি, ওয়েব অ্যাকচুয়ালি কোথায় থাকে না থাকে, এই বিষয়গুলোর সাথে পরিচিত না হবেই যখন আমরা সরাসরি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কিংবা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে শুরু করি, এইটা আমি বলবো বিগিনারদের জন্য একটা হিউজ একটা, আমি বলবো যে একটা ঘাটতি তৈরি হয়। তখন হয় কি, আপনি না ব্যাকএন্ডটা খুব ভালো করে শিখে সেখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারেন, না ফ্রন্ট এন্ডটা ভালোভাবে বুঝতে পারেন, আপনার কাছে হয় কি বিষয়গুলো কঠিন মনে হয়। কঠিন মনে হওয়ার পিছনে কারণই হচ্ছে হুট করে একটা অপরিচিত এনভায়রনমেন্টের ভিতরে ঢুকে পড়া। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করান, তখনও কি করেন? বাচ্চার স্কুলে কি হবে না হবে, তারপরে হচ্ছে স্কুলের টিউশন ফি কি, স্কুলটা কোথায়, স্কুলের পরিবেশটা কেমন, এইসব অনেক কিছু যাচাই বাছাই করে তারপরেই কিন্তু একটা বাচ্চাকে আপনি স্কুলে ভর্তি করান। আবার ধরেন আপনি আহ কোনো একটা খাবার জীবনে কখনো খান নাই, সেইটা আপনি খেতে চাচ্ছেন, সেই খাবারটা খাওয়ারও আগে কিন্তু আপনি সেই খাবারটাকেও টেস্ট করেন, যে খাবারটা দেখেন, তারপরে খাবারের গন্ধ নেন, তারপরে গিয়ে আপনি ডিসিশন নেন যে সেই খাবারটা আপনি খেতে পারবেন কিনা। তো এই ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও হচ্ছে কি, আমরা কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়া বা কোনো কিছু একেবারে জেনে বা না জেনেই যখন হুট করে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করি, বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখা শুরু করি, বা ওয়েব প্রোগ্রামিং শেখা শুরু করি, জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করি, বা পিএইচপি শেখা শুরু করি, বা পাইথন শেখা শুরু করি, তখন আপনাদের ভিতরে যেই সিচুয়েশনটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে যে কি রকম, যে আপনি একটা খাবার খেতে যাচ্ছেন কিন্তু সেই খাবারটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি সেই খাবারটার কোনো প্রাইস জানেন না, না জানেন সেই খাবারটা দেখতে কেমন, সেই খাবারের স্মেল কেমন, কোনো কিছুই না। হুট করেই যখন আমরা এটা করি, তখন আপনি না হন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনি না হন ব্যাক এন্ড ডেভেলপার, আলটিমেটলি আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট অনেক কিছু হয়তো বা শেখেন, কিন্তু শিখতে গিয়ে আপনার মনের ভিতরে সবসময় যে প্রশ্নটা অ্যারাইজ করে সেটা হচ্ছে, আমি যে কোনো একটা বিষয় শিখছি, এই বিষয়টা অ্যাকচুয়ালি কেন শিখছি, আমার কোন কাজে এই বিষয়টা লাগবে। আপনি ডে টু ডে যে কাজগুলো ডেইলি দিন করেন, প্রত্যেকটা কাজ করার
কেন করছেন আপনি সেটা কিন্তু আপনি জানেন। আপনি সকালবেলা উঠে যে দাঁত ব্রাশ করেন, কেন দাঁত ব্রাশ করছেন আপনি জানেন। আপনি সকালবেলা উঠে অফিসে যাচ্ছেন, কেন অফিসে যাচ্ছেন আপনি কিন্তু জানেন। বাসায় ফিরছেন, কিভাবে ফিরতে হবে, কেন ফিরবেন, এই বিষয়গুলো আপনি জানেন। আবার ধরেন আপনাকে যদি আমি হুট করে নিয়ে এসে ঢাকা শহরের মধ্যে ছেড়ে দেই, আপনি ঢাকা শহরের ভিতরে হুট করে চলাফেরা করতে পারবেন? পারবেন না। প্রথমে ঢাকা শহরটা সম্পর্কে আপনাকে জানতে হবে, তারপরে না আপনি এই ঢাকা শহরের মধ্যে এসে কোনো একটা কাজকর্ম করবেন বা গাড়ি চালাবেন বা মোটরসাইকেল চালাবেন, হটেভার। তো প্রত্যেকটা জার্নি, মানুষের প্র্যাকটিক্যাল লাইফে মানুষের জার্নি গুলো যেমন হয়, মানুষের লার্নিং জার্নিটাও তেমন। সো আমাদেরকে ব্যাক এন্ড কিংবা ফ্রন্ট এন্ড এগুলোর ভিতরে জাম্প করার আগে ওয়েব ফান্ডামেন্টালটা শিখতে হবে। এই ওয়েব ডেভেলপমেন্টের যে দুনিয়াটা আছে, এই দুনিয়াটার সাথে আমাদেরকে পরিচিত হতে হবে। উইদাউট এনি ইন্ট্রোডাকশন, উইদাউট এনি পরিচিত হওয়া, উইদাউট ইনস অ্যান্ড আউটস না জেনে যদি আপনি ফ্রন্ট এন্ড কিংবা ব্যাক এন্ড যাই শেখা শুরু করেন না কেন, আলটিমেটলি আপনার কোনোটাই ভালো লাগবে না এবং আপনার সিটকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। আমি যেই ফান্ডামেন্টালটাকে আমি বলছি দা ওয়েভ, আমরা অনেকে জানি না যে হচ্ছে হোয়াট ইজ ওয়েব, ওয়েব কিভাবে কাজ করে, বা আমি যে ওয়েবের অ্যাপ্লিকেশনটা বানাবো বা আমি যে ওয়েবসাইটটা বানাবো সেটা কোথায় থাকবে, সেটা যে কি হবে, সেটার কোন পার্টে কি থাকে, কোনো কিছু না জেনে যখন আপনি ফ্রন্ট এন্ড কিংবা ব্যাক এন্ড যেটাই শিখছেন তখনই কিন্তু আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে যে 6 মাস কিংবা 8 মাস কিংবা 1 বছরের একটা কোর্স করার পরেও বা 2 বছর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড শেখার পরেও এর ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে আপনার একটা হিউজ ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে। সো আমাদেরকে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এর আগেও আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখছি এবং সেই ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি, ওয়েব কি, হোয়াট ইজ ওয়েব। ওয়েব হচ্ছে একটা ইন্টারকানেক্টেড সিস্টেম, যেখানে হয় কি এই ইন্টারকানেক্টেড সিস্টেমের ভিতরে যদি কোনো কিছুকে আমরা রাখি সেটা সবাই অ্যাক্সেস করতে পারে। ধরেন আমি আজকে নতুন একটা সাইট লঞ্চ করছি আপনাদের জাভা স্ক্রিপ্টের লার্নিং এর জন্য। সে সাইটটার নাম হচ্ছে captainbinary.com। এখন এই যে একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এই ওয়েব অ্যাপ্লিকেশনটা কোথায় আছে, বা ধরেন এই যে ওস্তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা যে জয়েন করছেন, এই সাইটটা কোথায় আছে? এই সাইটটা থাকে একটা সার্ভার পিসিতে, একটা ইন্টারকানেক্টেড সিস্টেমের ভিতরে। সেই ইন্টারকানেক্টেড সিস্টেম থেকে সবাই করে কি সেটাকে অ্যাক্সেস করে, বা সেই ইন্টারকানেক্টেড সিস্টেম থেকে সবাই ওটাকে পায়। তো যখন আমরা এই ধরনের কোনো সফটওয়্যার তৈরি করি, যে সফটওয়্যারটা একটা ইন্টারকানেক্টেড সিস্টেমের ভিতরে থাকে, যে সিস্টেমটাকে অ্যাপ্লাই করে বা যে সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে আমার তৈরি করা সেই ডকুমেন্টটা বা আমার তৈরি করা সেই রিসোর্সটা সবাই অ্যাক্সেস করতে পারে, সবাই ব্যবহার করতে পারে, এই বিষয়টাকে কিন্তু বলে হচ্ছে ওয়েব। এখন এই ওয়েবের অনেকগুলো টার্মিনোলজি আছে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আপনি কোনো একটা ভাষা যদি শেখেন, সরাসরি কি আপনি ওই ভাষার ভিতরে ঢুকে পড়েন? নিশ্চয়ই সেই ভাষার কিছু শব্দার্থ শেখেন, এটা মানে এইটা, ওটা মানে ওইটা। আপনি যখন ইংরেজি শিখেছেন ছোটবেলায়, মনে করে দেখেন তো আপনার লার্নিং জার্নিটা কেমন ছিল। এ ফর অ্যাপেল, বি ফর বল, এই করে করে কিন্তু আপনি আপনার ইংরেজিটা শেখা শুরু করেছেন। প্রথমে ইংরেজি বর্ণমালার সাথে পরিচিত হয়েছেন, এরপরে ছোট ছোট করে ওয়ার্ড শিখেছেন, তারপর সেন্টেন্স শিখেছেন, তারপরে গ্রামার শিখেছেন। এখন আমরা যদি এই বিষয়গুলোর সাথে পরিচিত না হয়েই হুট করে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের মধ্যে ঢুকে পড়ি, তাহলে বিষয়টা এরকম হবে যে এ ফর অ্যাপেল, বি ফর বল, তারপরে হচ্ছে সি ফর ক্যাট, অর্থাৎ বর্ণমালার সাথে পরিচিত না হয়েই আপনি সরাসরি ধরেন ইংরেজি বই পড়তে শুরু করে দিলেন, সরাসরি আপনি লিখতে শুরু করে দিলেন, তখন কিন্তু বিষয়টা ঠিক ওরকম হয়ে যায়। তাহলে আপনাকে জানতে হবে যে ওয়েব কি, ওয়েবটা কিভাবে কাজ করে, আপনাকে কি কি জানতে হবে। আজকে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, সেই বিষয়গুলো পড়াচ্ছি না, কারণ এই বিষয়গুলো পড়াতেও বেশ সময় দরকার। বাট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং আপনাদের কনফিউশন গুলো দূর করার জন্য আমি টপিক গুলো আপনাদের সাথে আলোচনা করছি, যে ফ্রন্ট এন্ড কিংবা ব্যাক এন্ড মানে ওয়েব ডেভেলপমেন্ট সোজা কথা শুরু করার আগে আপনার কোন বিষয়গুলো জানতে হবে। তারপরে আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের বিষয় অনেক পরে। ওই যে বলে না একটা কথা গ্রামে, যে হচ্ছে মক্কা এখনো অনেক দূর। আসলেই মক্কা এখনো অনেক দূর। আপনাকে প্রথমে এনভায়রনমেন্টের সাথে পরিচিত হবে, এরপর আপনাকে বুঝতে হবে যে ওয়েব অ্যাপ্লিকেশনটা থাকে কোথায়, ইন্টারনেটে থাকে না এক্সট্রা নেটে থাকে নাকি ইন্ট্রানেটে থাকে, কোনটা কি জিনিস, কোন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন কোথায় থাকে, আপনি যে ফ্রন্ট এন্ড ডেভেলপ করছেন সেই ফ্রন্ট এন্ড কোথায় থাকবে, আপনি যে ব্যাক এন্ড ডেভেলপ করছেন সেই ব্যাক এন্ড কোথায় থাকবে, ওর অবস্থানটা কোথায়, ও খায় কি, ওর ঘুমায় কি, ও মাথায় দেয় কি, এগুলো জানতে হবে আগে। তারপরে না আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্টের দিকে যাবেন। তারপরে আপনাকে বুঝতে হবে
যে তথ্য কিভাবে সার্ভারে থাকে সেটা ব্রাউজারে কিভাবে আসে, সার্ভার কম্পিউটার কি, ইন্টারনেট কি, নেটওয়ার্ক কি, বা আমরা যে বলি ব্রাউজার, এই ব্রাউজারটাই বা কি, ব্রাউজার কিভাবে কাজ করে, ওয়েব অ্যাপ্লিকেশন কি হবে। নিশ্চয়ই আপনি যখন কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা কি দিয়ে চলবে, সেই ওয়েব অ্যাপ্লিকেশনটা একটা ব্রাউজার দিয়ে চলবে। এখন একটা ব্রাউজার দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে চলে, আপনি যদি সেই বিষয়টা ক্লিয়ার না হন যে ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে ব্রাউজারে চলে, তাহলে আপনি না ফ্রন্ট এন্ড ডেভেলপ করে শান্তি পাবেন, না ব্যাক এন্ড ডেভেলপ করে, দেখবেন যে দুইটার মধ্যে আপনার একটা হিউজ কনফিউশন তৈরি হয়ে গেছে। এরপর আপনাকে বুঝতে হবে যে এই সার্ভার কম্পিউটার কি জিনিস। আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাবো, মানে বিষয়টা ঠিক এরকম যে আমি সিঙ্গাপুরে ঘুরতে যাব, বা আমি আজকে কক্সবাজারে ঘুরতে যাব, ঘুরতে গিয়ে কোন হোটেলে থাকবো, আপনি যদি কোনো হোটেল টোটেল কোনো কিছু সম্পর্কে না জানেন, তাহলে কক্সবাজারে গিয়ে আপনি কি করবেন, দালালের খপ্পরে পড়বেন। কোনো হোটেল, কটেজ বা কোনো কিছু না চেনার কারণে এক হোটেল থেকে আরেক হোটেলে ঘুরে বেড়াবেন, যে কোথায় থাকবো না থাকবো, কোথায় ভাড়া কত কি না। আপনি কি হবেন, একটা অচেনা শহরে অচেনা পরিবেশে গিয়ে একদম জাস্ট লাইক এ ব্লাইন্ড। আপনাকে বুঝতে হবে সার্ভার কম্পিউটার কি, ক্লাউড কি, ডোমেইন হোস্টিং কি, আমরা কেন এডাব্লিউএস বলি, কেন ডিজিটাল ওশেন বলি, এগুলো হচ্ছে এই শব্দগুলোর সাথে আপনাকে পরিচিত হবে, সেগুলোর কি কাজ, সেগুলোর কি মিনিং, সেগুলো আপনাকে বুঝতে হবে। লিনাক্স কম্পিউটার কি, উইন্ডোজ কম্পিউটার কি, হোস্টিং সার্ভিস গুলো কি, কিংবা গুগল ক্লাউড কি, এগুলোর কাজ কি। দেখেন, এগুলো সম্পর্কে জানা কিন্তু খুব কঠিন কোনো বিষয় নয়। আজকে আমি আপনাদের সাথে শুধু কি কি জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এগুলো পড়াইতে গেলে নিশ্চয়ই আমার সময় দরকার, মিনিমাম 4টা 5টা ক্লাস লাগবে হয়তো। বা আজকের এই সেশনে আপনাদের ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্যই এই টপিকগুলো নিয়ে আসা। এরপর আপনাকে বুঝতে হবে ইন্টারনেট কি। আপনি যে সফটওয়্যারটা বানাচ্ছেন বা ওয়েবটা বানাচ্ছেন সেটা ইন্টারনেট দিয়ে চলবে। মোটর সাইকেল যদি পেট্রোল দিয়ে চলে, সে পেট্রোলটা কি সেটা যদি আপনি না বোঝেন, বা পেট্রোলের রং যে সাদা হয় বা অকটেনের রং যে সাদা হয়, আপনি যদি সেইটাই না জানেন, তাহলে পেট্রোলের বদলে কিন্তু আপনি মোটর সাইকেলে ডিজেলও ঢুকাই দিতে পারেন। ইন্টারনেটটা কি, নেটওয়ার্কটা কি, এটা কিভাবে কাজ করে, এটার সম্পর্কেও আপনাকে বেসিক ধারণা রাখতে হবে। ব্রাউজার কি, আবার পোস্টম্যান নামে আরেকটা টুল আছে। আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট করবেন, এই ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি টুল আছে। ধরেন আমি যদি কোনো একটা আহ, কোনো একটা ধরেন মেকারের কাছে যাই, মেকারের কাছে কি থাকে, স্ক্রু ড্রাইভার থাকে, রেঞ্চ থাকে, তারপরে হচ্ছে হাতুড়ি থাকে। তাহলে সে কোনটা দিয়ে কি হয় মেকার কিন্তু জানে, যে হাতুড়ি দিয়ে এই কাজ হয়, এই স্ক্রুটা ড্রাইভারটা দিয়ে এই কাজ হয়, এই মেশিনটা দিয়ে ওই কাজ হয়। মেকার যদি ওইগুলোর সঙ্গে পরিচিতই না হয়, তাহলে ও মেকারিটা করবে কি। তাহলে আমাদেরকে ওই ব্রাউজারের সাথেও পরিচিত হতে হবে। এখন আপনি বলতে পারেন যে উফ ভাই, আমি তো ব্রাউজারের সাথে অলরেডি পরিচিত, আই নো ব্রাউজার, হোয়াট ইজ ব্রাউজার, আমি খুব ভালো করে জানি, আমি একজন ব্রাউজারের ইউজার। কিন্তু না, আপনি একজন সাধারণ ইউজার, আর যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে তার ইউজারের ইউজ কেস কিন্তু আলাদা। ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে শুরুতে একটু জেনে নিতে হবে যে ব্রাউজারের মধ্যে নেটওয়ার্ক ট্যাবটা কেন থাকে, ইন্সপেক্টর ট্যাবটা কেন থাকে, এটা কাজ কি। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখেন বা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শেখেন, এটা কি কাজে আপনার প্রয়োজন হবে, কনসোল কি কাজে প্রয়োজন হবে, দেবাগার কি কাজে প্রয়োজন হবে, স্টাইল এডিটর কি কাজে প্রয়োজন হবে, পারফরমেন্স কি কারণে প্রয়োজন হবে, মেমোরি কি কারণে প্রয়োজন হবে, এগুলোর ডেফিনেশন আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি ফ্রন্ট এন্ডটা বা ব্যাক এন্ডটা ডেভেলপটা করবেনটা কিভাবে যদি আপনি এই শব্দার্থগুলোই না জানেন, বা এটার কাজ কি, বা এই ফিচারটা দিয়ে কি করে। স্টোরেজের ভিতরে ক্যাশ স্টোরেজ আছে, কুকি স্টোরেজ আছে, ইন্ডেক্স ডিবি আছে, লোকাল স্টোরেজ আছে, সেশন স্টোরেজ আছে। তাহলে দেখেন, আপনি যেই ব্রাউজারটা দিয়ে আপনার সফটওয়্যারটা চলবে, সেই ব্রাউজারটা সম্পর্কেই যদি আপনি অ্যাজ এ ডেভেলপার এই বিষয়গুলো না জানেন, তাহলে না ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড, আসলে সবকিছুই ডেভেলপমেন্ট আপনার কাছে নাইটমেয়ারের মতো লাগবে। তারপরে আপনাকে আরো জানতে হবে যে সার্ভার কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজারে ডাটাটা কি করে আসে, কি করে ফ্রন্ট এন্ড কাজ করে, কি করে ব্যাক এন্ড কাজ করে। ফ্রন্ট এন্ডের জন্য আপনাকে স্পেসিফিক কি কি শিখতে হবে, ব্যাক এন্ডের জন্য কি কি শিখতে হবে, এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আপনার ভিতরে একদম খুব সিরিয়াসলি গ্রো করতে হবে। বিষয়টা ঠিক এরকম যে আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আজকে কক্সবাজারে যান ঢাকা থেকে, আপনি নিশ্চয়ই কক্সবাজারে যাওয়ার রাস্তাটা জানেন, যে এখান থেকে কি করতে হবে, পান্থপথে গিয়ে গাড়ির টিকিট কাটতে হবে, পান্থপথে গাড়িতে উঠবো, গাড়িটা গিয়ে কুমিল্লায় থামবে, চট্টগ্রামের মধ্য দিয়ে আমরা চকরিয়া দিয়ে কক্সবাজার যাব। এই রুটটা আপনাকে জানতে হবে, এবং এই রুটের কোথায় কোথায় স্টপেজ আছে, এই রুটের কোথায় কোথায় কি কি আপনি শিখবেন এবং কেন শিখবেন, এই বিষয়গুলো জানতে হবে। শুধু রোড ম্যাপ জানলে হবে না, ওই রোড ম্যাপের টপিকগুলো কেন শিখবেন সেটাও আপনাকে জানতে হবে। কুমিল্লায় বাস কেন থামবে, চকরিয়াতে বাস কেন থামবে, বাস কেন চট্টগ্রাম শহরের মধ্য দিয়ে যাবে, আপনার কিন্তু সবকিছু জানা।
বাসের যে 4টা চাকা আছে সেটাও আপনার জানা। এখন দেখেন, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে কোনো কাজের ক্ষেত্রে আমরা জেনে শুনে কাজ করি, কিন্তু হুট করেই কেন জানি আমরা এই প্রোগ্রামিং শিখতে এসে বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে এসে কোনো কিছু না জেনেই, যে বাসের চাকা 4টা না 8টা, এটা ভলভো বাস নাকি হানিফের বাস, উইদাউট নোয়িং এনিথিং আমরা সরাসরি কোডিং এ ঢুকে পড়ি। সরাসরি কোডিং এ তখন ঢুকে পড়লে হয় কি, নিজের ভেতরে যেরকম একটা কনফিউশন তৈরি হয়, আর এই কনফিউশন থেকে হয় কি, নিজের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় এবং একটা সময় গিয়ে আমরা সিটকে পড়ি। আপনাকে জানতে হবে যে রিকোয়েস্ট রেসপন্স মডেল কি। এগুলো কিন্তু কোডিং না, এগুলো হচ্ছে ওয়েব ইকোসিস্টেমের সাথে পরিচিত হওয়া। এই ওয়েব ইকোসিস্টেমের সাথে পরিচিত হওয়া, যেগুলো ফ্রন্ট ইন ব্যাক ইন ডেভেলপমেন্টেরও অনেক আগের বিষয়। ডাটাবেজ কি, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন আর ব্যাক এন্ড ডেভেলপার হন, ডাটাবেজ কি, কি কি ডাটাবেজ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আছে, সেগুলো দিয়ে কি করা যায়, আপনাকে এগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। এবং এখানে আপনারা অনেকেই হয়তো আছেন এই টার্মগুলোর সাথে এখনো পরিচিত না, কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছেন, কিংবা কেউ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখছেন, কিংবা এখানে অনেকেই আপনারা আছেন যারা অলরেডি আপনারা প্রোগ্রামিং শিখছেন, কিন্তু এই বিষয়গুলোর সাথে বা এই ইকোসিস্টেমটার সাথে পরিচিত না। ডাইনামিক ওয়েবসাইট কি? একটা ওয়েবসাইটকে কখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাকে কি করে কোড করতে হয় বা কি কি বিষয় জানতে হয়। তারপরে একটা ডাইনামিক ওয়েবসাইট কি করে বানাতে হয়, বা বানাতে গেলে আমাকে কি কি জানতে হবে, আমার মাইন্ডসেটটা কি হবে। তারপরে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে গেলে আমার সার্ভার, ইন্টারনেট ব্রাউজারের সিস্টেমগুলো কি হবে, বা আমার এর জন্য আমার লক্ষ্য সীমা কতখানি হবে, আমার এর জন্য জানার লেভেলটা কতদূর নিয়ে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আজকে যদি আপনাকে আমি বলি যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 300 কিলোমিটার, তাহলে আপনি কিন্তু গাড়িতে বসেই আপনি জানেন যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 300 কিলোমিটার। সো গাড়িতে বসে নিশ্চয়ই আপনি রংপুর কখন আসলো, রংপুর কখন আসলো এই জন্য বারবার জানালাতে তাকাবেন না। আপনি জানেন যে ঢাকা থেকে রংপুর 300 কিলোমিটার দূরে। সো বাসে উঠেই নিশ্চয়ই আপনি একটা ঘুম দেবেন, নিশ্চয়ই রংপুর কখন আসলো কখন আসলো এই বলে আপনি জানালা দিয়ে উকি দেবেন না। কিন্তু আপনাকে যদি আমি না বলি, বা আপনি যদি এই তথ্যটা না জানেন যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব কতটুকু, আপনাকে বাসে উঠাই দিলে আপনি কিন্তু মনে হবে যে এখনো রংপুর আসে না কেন, এখনো আসে না কেন, এখনো আসে না কেন। এরকম আপনার ভিতরে একটা কি হবে, কনফিউশন তৈরি হবে। সে আমি যদি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল। আমার ছেলে, আমার একটাই ছেলে, আলহামদুলিল্লাহ। ও জন্মের পর থেকে অ্যাকচুয়ালি বাসে কিংবা গাড়িতে লং জার্নি খুব কম করছে। জন্মের পর থেকে মোস্ট অফ দ্য টাইম ঢাকা থেকে রংপুরে ফ্লাইটেই যাতায়াত করছে। এখন ওর মাইন্ড সেটের ভেতরে কিন্তু ঢুকে গেছে এইটা, যে আমি এখান থেকে বা দাদু বাড়ি বা নানু বাড়ি যেতে আমার হচ্ছে 2 ঘন্টার মতো লাগে বা 3 ঘন্টার মতো লাগে। ওর মাইন্ড সেটের ভেতরে কিন্তু ওটা ঢুকে গেছে। লাস্ট হচ্ছে আমি এই কিছুদিন আগে একদম পুরো পরিবার সহ, বাসার কাজের মেয়েটাদের সবাই সহ আমরা পুরা ফ্যামিলি রংপুরে যাচ্ছি। এখন পুরা ফ্যামিলি তো আর গেলে বিমানে যাওয়া খুব এক্সপেন্সিভ হয়ে যায়। তখন হচ্ছে আমি নিজেই গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম। তো আমার ছেলের মাইন্ডসেটের ভিতরে কিন্তু ওইটা, যে আমি তো নানু বাড়ি যাইতে এই তো প্লেনে উঠি 40 মিনিটের মধ্যেই তো আমি নানু বাড়ি চলে যাই। আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে বাবা, নানু বাড়ি এখনো আসতেছে না, কত দূর কত দূর কত দূর। তারপরে আমি ওকে গুগল ম্যাপটা বের করে দিলাম, ও গুগল ম্যাপ দেখে বসে থাকে 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 থাকে, আবার ঘুমায়, ঘুম থেকে উঠে বলে যে নানু বাড়ি এখনো আসেনি। আমাকে জিজ্ঞেস করতেছে বাবা, নানু বাড়ি আসতে তো এত সময় লাগে না, আজকে কেন এত সময় লাগতেছে। আপনাদের ক্ষেত্রেও না এই ঘটনাটাই ঘটে। যেহেতু আপনি জানেন না যে আপনার কত সময় লাগবে যেতে, তখন ওই যে না জানার কারণে, আমার ছেলে যদি আগে থেকে এই জানাটা থাকতো ওর যে বাসে যাইতে এত সময় লাগে বাবা, তখন কিন্তু এই প্রশ্নটাও করতো না, বা এইভাবে অস্থির হয়ে যেত না। একটা সময় অস্থির হয়ে আমার গাড়ি থামায় ওকে বললাম যে ঠিক আছে নাম, চল আমরা আগে হচ্ছে চা খাই, মিষ্টি খাই, চকলেট খাই, তারপরে উঠবো, তারপরে আবার শুরু করবো যাওয়া। তখন আপনাদের ভিতরেও না এরকম একটা অস্থিরতা কাজ করে, লাইক এ চাইল্ড, যে আমার শেখাটা শেষ হলো কিনা, বা আদৌ আমি কতদূর যেতে পেরেছি, যেহেতু আপনি ডেস্টিনেশনটাই জানেন না। সো ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আপনার ডেস্টিনেশনটা কত দূর পর্যন্ত হতে হবে, বা আপনাকে কত দূর পর্যন্ত, আমি যদি একদম সোজা কথা বলি, আপনাকে দৌড়াতে হবে। তারপরে ওয়েবে আরেকটা শব্দ আছে আবার, ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স জিনিসটা কি, ইউআই ইউএক্স কেন বানায়, ওয়েবের সাথে ইউআই ইউএক্স এর সম্পর্কটা কি, এটা বুঝতে হবে। ওয়েব টেমপ্লেট ডেভেলপমেন্ট কাকে বলে, বা ওয়েব টেমপ্লেট ডিজাইন কি, এটা এইটা এইটার এইটার জন্য কতটুকু স্টাডি করতে হয়। ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলতে আসলে কি বোঝায়, এখন পর্যন্ত মোস্ট অফ দেম আমরা এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে ব্যাপ্তি বা এর যে ইউজ কেস, এই ইউজ কেসটা অনেকেরই আমাদের এখনো কনফিউশনের ভেতরে আছে।
ওয়েবের ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি, এর স্কোপ কি। বিষয়টা এরকম যে আপনাকে যদি আমি ধরেন হাতে একটা দা দিলাম, আপনার হাতে আমি একটা দা ধরায় দিলাম, হুম, জাস্ট আপনি জীবনে প্রথমবারের মতো আজকেই ধরেন একটা দা চোখ দিয়ে দেখলেন, জীবনে প্রথমবারের মতো আপনাকে একটা দা বা বটি আমি একটা চোখ দিয়ে দেখাইলাম যে ভাই এটা হচ্ছে দা, এটা দিয়ে কি করা যায়। দা দিয়ে আমি আপনাকে শিখাইলাম যে হচ্ছে ডাব কাটা যায়, জাস্ট এতটুকুই শিখাইলাম। আর কিন্তু আমি কিছুই বললাম না, আপনাকে বললাম যে দা দিয়ে কি করা যায়, দা দিয়ে ডাব কাটা যায়। আপনাকে দা চিনায় দিয়ে আমি বললাম যে ভাই এই দাটা দিয়ে কিন্তু শুধু ডাবই কাটা যায়। তাহলে আপনি অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ চাইল্ড, একজন বিগিনার কিন্তু লাইক এ চাইল্ড, তার মাইন্ডসেটের ভিতরে এটা সেট হয়ে যাবে যে দা দিয়ে মনে হয় শুধু ডাবই কাটা যায়। সে কিন্তু কখনো ওই দাটা দিয়ে বাঁশ কাটার চেষ্টা আর করবে না, কারণ তার মাইন্ডসেটের ভিতরে ওই জিনিসটা সেট হয়ে যাবে যে দা দিয়ে শুধু ডাবই কাটা যায়, বাঁশ তো কাটা যায় না, দা দিয়ে তো মানুষও কাটা যায়, গোস্তও কাটা যায়। সে কিন্তু ওই ইউজ কেসটা জানে না। এখন আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য কিংবা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিংটা শিখছেন, সেটার ইউজ কেস গুলো আপনাকে জানতে হবে। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এইচটিএমএল শিখছেন, সিএসএস শিখছেন, জাভাস্ক্রিপ্ট শিখছেন, কিন্তু ফ্রন্ট এন্ডে সেগুলো ইউজ কেসটা কি। আপনার হাতে আমি দা ধরায় দিলেই তো আপনি ওই দা দিয়ে বাঁশ কাঠ সবকিছু কাটতে পারবেন না, যদি আপনাকে আমি না বলি অ্যাজ এ চাইল্ড অ্যাজ এ বিগিনার হিসেবে, যদি আপনাকে আমি রাস্তাটা দেখায় না দিই, আপনি কিন্তু অতটুকুই বুঝবেন যে দা দিয়ে শুধু ডাবই কাটা যায়, এটাতে বাঁশ কাঠ কোনো কিছু আর কাটা যায় না, বা কিংবা কাটতে গেলেও মনের ভিতরে আপনার একটা কনফিউশন তৈরি হবে যে এটা দিকে এটা সম্ভব বা হবে, বা নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখবেন যে আপনার ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। তো আপনাকে জানতে হবে আপনি যে এইচটিএমএলটা শিখছেন, এইচটিএমএলটা ফ্রন্ট এন্ডের অ্যাকচুয়ালি কোন জায়গাতে ইমপ্লিমেন্ট হবে, কেমনে ইমপ্লিমেন্ট হবে, সিএসএসটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে গিয়ে হিট করবে, বা জাভা স্ক্রিপ্টের আপনি কোন টপিকগুলো ফ্রন্ট এন্ডের জন্য শিখছেন, ফ্রন্ট এন্ডের কোন ফিচারে জাভা স্ক্রিপ্টের কোন টপিকটা কাজে লাগবে, আপনাকে এই জিনিসগুলো জানা থাকতে হবে। দেন এরপরে যখন আপনি শিখবেন, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন উইথ লার্নিং, এটাকে বলে বেস্ট লার্নিং। বেস্ট লার্নিংটা হচ্ছে সেটাই যেখানে আপনি শিখবেন প্লাস এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাও জানবেন। আদারওয়াইজ এরকম হবে জাস্ট লাইক ইউনিভার্সিটি ডিগ্রি, আমরা ইউনিভার্সিটি থেকে অনেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোই, কিন্তু দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারি না। অনেকেই এমবিবিএস পাশ করে ডাক্তার হয়, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ভালো ডাক্তার হতে পারে না। আপনাকে ইউজ কেস গুলো জানতে হবে। আবার আপনি যখন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবেন, এই ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ইউজ কেস গুলো জানতে হবে, প্র্যাকটিক্যাল ইউজ কেসটা কই এগুলো একটু সচক্ষে দেখার তৈরি করতে হবে। এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কাকে বলতেছি আমরা, এটার ব্যাপ্তি কি, এর ইউজ কেস কি, এইটা বুঝতে হবে। আবার ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে সফটওয়্যারের সম্পর্ক কি এগুলো বুঝতে হবে, এইচটিটিপি ক্লায়েন্ট কি বুঝতে হবে। আমি টপিক গুলো শেয়ার করছি আপনাদের সাথে, পোস্টম্যান কি আপনাকে বুঝতে হবে, সার্ভার সাইড রেন্ডারিং কাকে বলে, বেনিফিট কি, সার্ভার সাইড রেন্ডারিং এর অসুবিধা কি, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কাকে বলে, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর বেনিফিট কি, অপোজিশন কি, কিভাবে আপনি একটা অপটিমাইজড অ্যাপ্লিকেশন বানাতে পারেন, এই টার্মস গুলোর সঙ্গে আপনাকে পরিচিত হতে হবে। এছাড়া আমি আরো বলবো, এটাকে আমি বলি টার্মিনোলজি, যেটাকে বলি ম্যান্ডেটরি নলেজ ফর ওয়েব ডেভেলপমেন্ট। একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য এই শব্দার্থগুলো আপনাকে জানতে হবে, বা এই টপিকগুলোর ডেফিনেশন আপনাকে জানতে হবে, এবং এটা কোথায় কাজে লাগে সেটা আপনাকে জানতে হবে। অর্থাৎ প্রথমে হতে হবে কি আপনাকে ওই বিষয়টা সম্পর্কে পরিচিত হতে হবে। আমি যদি টার্মিনোলজি বলি, জাস্ট একটু দ্রুত বলে যাচ্ছি আপনাদের টপিকগুলো দেখানোর জন্য, যে ক্লায়েন্ট সাইড কি, সার্ভার সাইড কি, কখন ক্লায়েন্ট সাইড বলি কখন সার্ভার সাইড বলি, রিকোয়েস্ট রেসপন্স মডেল কি, রিকোয়েস্ট রেসপন্স মডেলে কিভাবে রিকোয়েস্ট গুলো হয়, কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশনটা কাজ করে। আপনাকে যদি আমি আজকে গাড়ির ড্রাইভিং শিখাই, ড্রাইভিং শেখানোর আগে নিশ্চয়ই আপনাকে আমি বোঝাবো যে এটা স্টিয়ারিং, এটা হচ্ছে হেডলাইট, এটা এন্টিকাটার, এইভাবে দরজাটা লাগায়, এইভাবে দরজাটা খোলায়, ড্রাইভার সিটটা এইভাবে উঁচা করে, এইভাবে নিচা করে, পিছনের গাড়ির ব্যাক ডালাটা এইভাবে খোলে। নিশ্চয়ই আপনাকে আমি ওগুলো আগে জানাবো, তারপরে না ড্রাইভিংটা শেখাবো। এখন ধরেন আপনি গাড়ি কখনো দেখেননি, কিভাবে হেডলাইট জ্বালাতে হয়, কিভাবে ইন্ডিকেটর দিতে হয়, স্টিয়ারিং কিভাবে লক হয়, কিভাবে বনেট খুলতে হয়, কিভাবে ব্যাকডালা খুলতে হয়, আপনি উইদাউট নোয়িং এনিথিং গাড়ির চাবিটা ডানে ঘুরাবেন না বামে ঘুরাবেন, উইদাউট নোয়িং এনিথিং আপনাকে যদি গাড়ি স্টার্ট দিয়ে আমি স্টিয়ারিং এ বসায় দিয়ে গাড়ি চালানো শিখাই, তাহলে আপনি গাড়ি চালানো শিখতে পারবেন? পারবেন না, হবে না। দিন শেষে আপনি হয়তো বা হ্যাঁ শুধু স্টিয়ারিং ঘুরে গাড়িটাই চালাইতে শিখবেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে এবার ব্যাকডালাটা খোলো তো, পারবেন না। যদি বলা হয় যে হচ্ছে বনেটটা খোলো তো, পারবেন না। যদি বলা হয় গাড়ির রেডিয়েটরের মধ্যে পানি দিতে হবে, আপনি পারবেন না, কারণ আপনি তো শুধু স্টিয়ারিংটাই ঘোরানো শিখছেন, আর কিছু শেখেন নাই।
তখন না হবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, না হবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। মিডলওয়্যার কি, জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখি, জাভাস্ক্রিপ্টের মধ্যে জেসন কি কি কাজে ইউজ হয়, এর ইউজ কেসটা কি, এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যদি সামনের দিকে আরো একটু আগাই, ওয়েবের রিকোয়েস্ট রেসপন্স গুলো কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে একটা কোডিং না, এগুলো হচ্ছে পরিচিতি পর্ব, যেটাকে আমি বলতেছি ওয়েব অ্যাপ্লিকেশন টার্মিনোলজি। থ্রটলিং কি জিনিস, এগুলো হচ্ছে একেবারে বেসিক বিষয়। আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন কিংবা ব্যাক এন্ড ডেভেলপার হন, বিভিন্ন ওয়েবের বিভিন্ন কোড গুলোর সঙ্গে পরিচিত হওয়া, তারপরে হচ্ছে আপনার রেসপন্সের স্ট্যাটাস মেসেজ গুলোর সঙ্গে পরিচিত হওয়া, বিভিন্ন ছোট 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 নেমিং কনভেনশনের সাথে পরিচিত হওয়া। এরপরে সামনের দিকে যদি আমি আরেকটু আগাই, আরেকটু সামনের দিকে আগাচ্ছি, তো আমরা করি কি, লার্নারদেরকে একদম কোডিং এর ভেতরে ডাইভ করানোর আগে সবসময় এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত করাই। এরপরে যখন লার্নাররা কোডিং করে, তখন লার্নাররা ভালো বোঝে যে কুকিজটা কি, কুকি কি কাজে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে সেশন ম্যানেজমেন্ট ট্র্যাকিং কি জিনিস, পার্সোনালাইজেশন কি জিনিস, এর প্র্যাকটিস গুলা কি। তারপরে একটু সামনের দিকে আমরা আসি, ইনক্রিপশন ডিক্রিপশন কি। আপনি দেখবেন যারা ইন্টারমিডিয়েটে পড়েন, ইন্টারমিডিয়েটের বইয়ে এই ছবিটা আছে, এটা ইন্টারমিডিয়েটের বই থেকে ছবিটা নেওয়া। ইনক্রিপশন ডিক্রিপশন কি, সিকিউরিটি কি জিনিস। এখানে কিন্তু একটাও কোডিং না, আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শেখাচ্ছি না, আপনাকে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টও শেখাচ্ছি না, ব্যাক এন্ড ডেভেলপমেন্টও শেখাচ্ছি না, কিন্তু এই ইকোসিস্টেমটার সাথে পরিচিত করাচ্ছি। জেসন ওয়েব টোকেন কি, এই যে একটু আগে বললাম সার্ভার সাইড রেন্ডারিং কি, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কি। তারপরে ফাইনালি আপনাকে বুঝতে হবে যে একটা অপটিমাইজ সলিউশন ডেভেলপ করার জন্য কি কি লাগে, অর্থাৎ শুরুতেই কি কি লাগে, কি কি লাগবে তার একটা তালিকা লাগবে। আপনাকে যদি আমি বলি যে আপনি একটা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন, তো তাহলে আপনি কি করবেন, হুট করে বাজারে চলে যাবেন? বিয়ের অনুষ্ঠানের জিনিসপত্র কেনার জন্য কি ডিরেক্ট বাজারে চলে যাবেন উইদাউট এনি লিস্টিং? আপনি প্রথমে লিস্টিং করবেন যে আমার বিয়ের অনুষ্ঠানের জন্য এত এতগুলো মানুষ আসবে, এতগুলো মানুষের জন্য এত কেজি চাল কিনতে হবে, আমাকে এত কেজি ডাল কিনতে হবে, আমার এত কেজি মাংস দরকার, আমার এত কেজি মশলা দরকার, আমার বরের মার্কেটের জন্য এত টাকা লাগবে, কোনের মার্কেটিং এর জন্য এত টাকা লাগবে। নিশ্চয়ই আপনি একটা বাজেট করবেন, এস্টিমেশন করবেন এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে পরিচিত হবেন। তারপরে না আপনি সেই বিয়ের মার্কেটটা করতে যাবেন। কিন্তু আপনাকে যদি আমি এখনই 1 লাখ টাকা ধরাই দিয়ে বলি, উইদাউট এনি ডেস্টিনেশন, উইদাউট নোয়িং এনিথিং, আপনি আসলে কিছুই জানেন না যে একটা বিয়েতে কি কি লাগে, একটা বিয়েতে কি কি লাগে, বিয়ে পড়ানোর পরে যে মিষ্টি বিতরণ করতে হয় আপনি ধরেন সেইটাও জানেন না, বা বিয়েতে বরকে নামাইতে গেলে যে শরবত খাওয়ায় নামাইতে হয় আপনি ধরেন ওইটাও জানেন না, কিছুই জানেন না, ইউ আর নোয়িং নাথিং। কিন্তু আপনাকে যদি আমি 1 লাখ টাকা হাতে ধরাই দিয়ে বলি তুমি একটু বিয়ের মার্কেট করে নিয়ে আসো, তো আপনি বাজারে গিয়ে ওই মার্কেটটা করতে পারবেন? একে একবার জিজ্ঞেস করবেন, ওকে একবার জিজ্ঞেস করবেন। তো ফাইনালি মার্কেট করে নিয়ে আসলেও দেখবেন যে বিয়ের জন্য যেই জিনিসগুলো কেনা দরকার ছিল ওইগুলো কেনা হয় নাই, কিছু কিছু জিনিস কম কেনা হয়েছে, কিছু কিছু জিনিস বেশি কেনা হয়েছে। আপনাকে যদি আমি রান্না করতে শিখাই, তাহলে আমি কি করব, আপনাকে নিশ্চয়ই আগে আমি বলে দিব যে ভাই এই জিনিসটা এইভাবে রান্না করতে হয়, এতটুকু লবণ দিবেন, এতটুকু মরিচ দিবেন, এই বেসিক জ্ঞানটুকু আগে দিব কিনা। সেগুলো না দিয়েই যদি আমি মশলা টশলা সবকিছু সামনে এনে দিয়ে আপনাকে বলি লেটস কুক ইট, ওই রান্না খাওয়া যাবে? খাওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমি সবসময়ই বলি এবং এখনো বলছি, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা প্রোগ্রামিং আপনি যাই বলেন না কেন, ব্যাক এন্ড বলেন বা ফ্রন্ট এন্ড বলেন, যেটাই ডেভেলপ করেন আপনি, সবার আগে হচ্ছে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল অফ ওয়েব যে জিনিসটা কি, এটার সঙ্গে পরিচিত হওয়া। এরপরে এটার সঙ্গে পরিচিত হওয়ার পরে আপনাকে করতে হবে কি, আপনাকে একটা স্ট্যাক চুজ করতে হবে। এখন আপনারা হয় ধুপ করে মানেস্টাকে ঢুকে যান, না মিনেস্টাকে ঢুকে যান, অথবা লারাভেল ভিউ জিএস স্ট্যাকের মধ্যে অনেকে হয়তো বা ঢুকে গেলেন হুট করে, বা হুট করে ডটনেট কিংবা পাইথন ইকোসিস্টেমের ভিতরে ঢুকে গেলেন। কিন্তু এই ইকোসিস্টেমে ঢোকারও একটা পূর্ব শর্ত আছে। কোন একটা ইকোসিস্টেমে ঢোকার আগে, এটা তো গেল প্রথমে কি দি ওয়েব, পরিচিতি পর্ব, যেটা না ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট না ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এখন এই পরিচিত হতে আপনার কয়দিন লাগবে? হয়তোবা আমার 2টা ক্লাস লাগবে, 2টা ক্লাসে হয়তো 2-4 ঘন্টার একটা লেকচার লাগবে আমার, দিয়ে এইগুলোর সঙ্গে আপনাকে পরিচিত করায় দেওয়া, এক নজরে দেখায় দেওয়া। এরপরে আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে, আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করেন, যাই করেন না কেন, ওয়েবের সাথে পরিচিত হওয়ার পরে আপনার একটা স্ট্রং সলিড ফাউন্ডেশন তৈরি করবেন। আপনি যে কোনো স্ট্যাকে ঢোকার আগে স্ট্যাকের কথা ভুলে যান, আগে স্ট্রং ফাউন্ডেশন, যেটাকে আমি বলি স্ট্রং ফাউন্ডেশন। আপনি তো পরিচিত হয়ে গেলেন, এবার আপনার একটা ফাউন্ডেশন তৈরি হবে। আপনি যদি গাড়ি চালানো শেখেন, নিশ্চয়ই গাড়ি নিয়ে প্রথম দিনই পাকা রাস্তায় উঠে যাবেন না, প্রথম দিনই নিশ্চয়ই গাড়ি নিয়ে আপনি হাইওয়েতে যাবেন না,
গাড়ি নিয়ে আপনি প্রথমে কি করবেন, অলিতে গলিতে মাঠে ঘাটে একটু একটু করে চালাবেন। তারপরে গিয়ে আপনি গাড়ি হাইওয়েতে চালাবেন, জ্যামে চালাবেন। তাছাড়া তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন। তো স্ট্রং ফাউন্ডেশনটা যদি আপনার না থাকে, তাহলে জাস্ট গাড়ি নিয়ে আপনাকে সরাসরি হাইওয়েতে উঠায় দেওয়ার মতো একটা অবস্থা হবে। বিষয়টা এরকম হবে, উইদাউট ডেভেলপিং দ্য স্ট্রং ফাউন্ডেশন। ধরেন ধরেন ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হচ্ছে ভারত মহাসাগর, আর ব্যাক ইন ডেভেলপমেন্ট হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখন আপনাকে আমি প্রথমে সাঁতার না শিখায়ে যদি জাহাজ থেকে নিক্ষেপ করে আপনাকে বলি, এশিয়া মহাদেশের সরি প্রশান্ত মহাসাগরের মধ্যে ফালাই দিয়ে বলি, আমি ধরে নিলাম যে প্রশান্ত মহাসাগর হচ্ছে ফ্রন্ট এন্ড আর আরব মহাসাগর হচ্ছে ব্যাক এন্ড, আমি ধরে নিলাম সে। এখন আপনাকে উইদাউট সুইমিং প্র্যাকটিস বা সাগরে পড়লে কি হবে না হবে, উইদাউট নোয়িং এনিথিং, আপনি এর আগে ধরেন পুকুরেও বা সুইমিং পুলেও কোনোদিন সাঁতার কাটেন নাই, আপনাকে নিয়ে গিয়ে আমি প্রশান্ত মহাসাগরে ফেলে দিয়ে বললাম যে দিস ইজ ব্যাক এন্ড, আপনি পারবেন সাঁতার কাটতে? পানির মধ্যে হাবুডুবু খাবেন। তখন হবে কি, 15 দিন 1 মাস পরে আপনি আর লার্নিং কন্টিনিউ করতে পারবেন না, আপনি ডিসকন্টিনিউ হয়ে যাবেন। যেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে, অনেকেই আমরা 3 মাস 4 মাস কিংবা 6 মাস লার্নিং করার পরে আমরা কনফিউজড হয়ে আমরা হাল ছেড়ে দিই, আমরা আর পারি না। আপনিও তখন সাগরের ভেতরে লাভ, আপনাকে নিক্ষেপ করলে নিশ্চয়ই আর সাঁতার কাটবেন কিভাবে ওটা তো দূরের কথা, আপনি ভয়ে পানি টানি খেয়ে কিছুক্ষণের মধ্যে ডুববে লাগবে, আপনি শেষ। কিন্তু যদি আপনাকে আমি আগে থেকেই ট্রেনিং দিই যে ভাই পুকুরে এইভাবে সাঁতার সাঁতার প্র্যাকটিস করলেন, সুইমিং পুলে কিছুদিন করলেন, নদীতে করলেন, এরপরে ধরেন সমুদ্রে ফালাই দিলে টিপস এন্ড ট্রিক্সটা কি হবে জানেন আপনি, তখন আমি ধরে নিলাম তো ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হচ্ছে প্রশান্ত মহাসাগর, ব্যাক ইন ডেভেলপমেন্ট হচ্ছে আরব মহাসাগর। তখন সাগরে লাফ দিলে কিন্তু আপনার ওই পরিস্থিতি হবে না। আপনি বেসিকটা জানেন, আপনার সঙ্গে একটা টায়ার থাকবে, একটা লাইফ জ্যাকেট নিয়ে যে লাফ দিতে হবে অন্তত সেইটা তো জানেন। এখন আসেন এই ওয়েবের স্ট্রং ফাউন্ডেশন আমি কোনটাকে বলি। ওয়েবের স্ট্রং ফাউন্ডেশন আমি বলি যে নাম্বার 1, এর আগে তো আপনি শুরুতে পরিস্থিতি পর্ব গেলই, ওই পরিস্থিতি পর্ব নিয়ে মিনিমাম আপনাকে একটা দিন স্টাডি করতে হবে, একটা দিন বা 2 দিন, 2 দিন আমি ধরে নিলাম 2 দিন বা 3 দিন, যেটা হলো পরিচিতি পর্ব। এই ফাউন্ডেশনেরও আবার আগে পরিচিতি পর্ব নিয়ে আপনি 2-3টা দিন আগে স্টাডি করেন। স্টাডি করার পরে তখন আপনি জেনে গেলেন, ও আচ্ছা আচ্ছা এইচটিএমএল এটারই এই কাজ হয়। এরপর আপনি সুন্দর করে এইচটিএমএলটা শেখেন। একদম যদি আপনি হুট করে গিয়ে জাভাস্ক্রিপ্টে লাভ দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে ওই পরিচিতি পর্বটা লাগবে আগে, যেটা তো ম্যান্ডেটরি। আমি যেটাকে বলি হচ্ছে ম্যান্ডেটরি নলেজ ফর ওয়েব ডেভেলপমেন্ট, একটু আগে যেটাকে আমি বললাম। এই যে এইখানে বড় করে টাইটেলে লেখা ছিল, দ্যাট ইজ ওয়েব অ্যাপ্লিকেশন টার্মিনোলজি ম্যান্ডেটরি নলেজ ফর ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্টের জন্য একেবারেই ম্যান্ডেটরি একটা নলেজ, যেটা আপনার শুরুতে দরকার, কারণ আপনি একটা অপরিচিত সিস্টেমের ভেতরে ঢুকতেছেন। এখন এই অপরিচিত সিস্টেমে ঢুকে নিশ্চয়ই প্রথমেই আপনি একদম লাফালাফি করবেন না। প্রথমে আপনি খুব শান্ত হয়ে 3 দিন 4 দিন কিংবা 1 সপ্তাহ এইচটিএমএলটা শেখেন। এখন আপনি বলবেন ভাই 1 সপ্তাহ এইচটিএমএল শিখবো? আপনি এইচটিএমএল নাকি সারা জীবন বসে থাকবেন? হুম, আপনি এইচটিএমএল এর যেই বিষয়গুলো শেখার সুন্দর করে সেগুলো শিখে সামনের দিকে এগিয়ে যাবেন। এইখানে আবার তৈরি হয় কি, এখানে লার্নিং লুপ তৈরি হয়, যে শেখার পরেও আমার কাছে মনে হয় বা অনেকের ভেতরে মনে হয় যে ইস আমার শেখাটা কমপ্লিট হলো না। আপনি চিন্তা করে দেখেন তো, একজন সাঁতারু যখন সাঁতার শেখে, তখন শুরুতে সে যদি 1 কিলোমিটার সাঁতার কাটতে পারে, ধীরে 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 সে কিন্তু 2 কিলোমিটার পারে, 3 কিলোমিটার পারে, 4 কিলোমিটার পারে, একটা সময় সাঁতার কেটে ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেল পার হয়ে যেতে পারে। তো একদিনে কি সে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার মতো ওই সাঁতারু হয়েছে? হয়নি, অল্প অল্প করে হয়েছে। তো এখন এইচটিএমএলটা নিশ্চয়ই আপনার পরবর্তীতে আবার কাজে লাগবে, আবার কাজে লাগবে, আবার কাজে লাগবে, আবার কাজে লাগবে। কিন্তু শুরুতে আপনার কতটুকু শিখে সামনে যাওয়া দরকার, এইটাও একটা সুন্দর রুটিনের ভেতরে আপনাকে রাখতে হবে। শুরুতেই যদি আমি আপনাকে ওই এইচটিএমএল এর একটা ঘূর্ণি পাকের মধ্যে ফালায় দেই সে, তাহলে ওই ঘূর্ণি পাকের মধ্যেই কিন্তু আপনি ঘুরতে থাকবেন। আপনাকে জানতে হবে যে আমি এইচটিএমএল এতটুকু শিখে সামনের দিকে যাব। বিষয়টা এরকম, পরীক্ষা দিয়েছেন আপনারা সবাই, পরীক্ষায় প্রশ্ন আসছে, পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার সাথে কি করছিলেন ভাই বলেন তো? যেই প্রশ্নের উত্তরগুলো আপনি ভালো জানেন সেই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আগে লিখেছেন, যেই প্রশ্নের উত্তরগুলো আপনি কম জানেন সেগুলো নিশ্চয়ই পরে লিখেছেন, যেগুলো একেবারে জানেনই না সেগুলো নিশ্চয়ই লেখেননি। বা পরীক্ষার আগের দিন রাতে কি করেছেন ভাই আমাকে একটু বলেন তো? এই ওয়েব ডেভেলপমেন্ট তো পড়াশোনার বাইরে কোনো কিছু না। আপনি পরীক্ষার আগের দিন রাতে কি করতেন? পরীক্ষায় যেই টপিকগুলো বেশি বেশি আসে নিশ্চয়ই সেই বিষয়গুলো বেশি 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 করে পড়েছেন বা সেই বিষয়গুলোর উপর ফোকাস করেছেন। আমাকে একজন শেয়ার করবেন তো, আপনাদের ভেতরে এরকম অনেকেই আছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটছে যে অনেক পড়াশোনা করে পরীক্ষা দিতে গেছে,
কিন্তু সে একটা অধ্যায়ের দুইটা প্রশ্ন পড়ে নাই, পরীক্ষার হলে গিয়ে দেখে ওই দুটো প্রশ্ন চলে আসছে। বা 10টা চ্যাপ্টারের ভিতরে 8টা চ্যাপ্টারই ভালো করে সে পড়ে গেছে, 2টা চ্যাপ্টার সে পড়ে যায় নাই। পরে পরীক্ষার হলে গিয়ে দেখে যে 8টা চ্যাপ্টার সে ভালো করে পড়ছে, ওইগুলো থেকে বেশি প্রশ্ন আসে নাই, যে 2টা চ্যাপ্টার সে ভালো করে পড়ে নাই ওইগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসছে। তখন হয় কি, আপনার পরীক্ষাটা মাটি হয়ে যায়, পরীক্ষা খারাপ হয়। এইটাও কিন্তু ভাই পড়াশোনা, এইটাও একটা পরীক্ষা। এই যে আজমল হোসেন ভাই হ্যান্ড রেজ করেছেন, ওনার জীবনে মনে হয় এরকম অনেকবার ঘটেছে। আমার জীবনে তো প্রচুর ঘটতো, যে সব পড়ে গেছি ভাই, 5টা প্রশ্ন পড়ে যায়নি, পরীক্ষার হলে দেখি ভাই 5টা প্রশ্ন এসে বসে আছে। মনটাই খারাপ যে এত শ্রম সব চলে গেল। এজন্য আপনাকে জানতে হবে যে এইচটিএমএল তো আপনি শিখবেন, কিন্তু প্রজেক্ট করতে গেলে কিংবা জব ইন্টারভিউতে গেলে কিংবা ফাইনালি প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে গেলে আপনার এইচটিএমএল এর কোন টপিকটা বেশি কাজে লাগে, এটা আপনাকে আগে থেকে জানায় দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। কারণ আমি ওই ঘাটগুলো পার করে চলে আসছি। তাহলে আপনাকে যদি আমি আগে থেকে জানাই দেই যে ভাই তুমি এইচটিএমএল পড়ছো, ভালো কথা, এইচটিএমএল এ তুমি 10টা টপিক পড়েছো, এই 10টা টপিকের এই 8টা টপিক খুব ভালো করে পড়বা, এই 6টা টপিক কিন্তু খুব ভালো করে পড়বা। তাহলে আপনার ভিতরে হবে কি, শুরু থেকেই একটা ক্লিয়ার ভিশন থাকবে যে আমি এইচটিএমএলটা যখন শিখবো তখন এই টপিকগুলো বা এই জিনিসগুলো আমি ভালো করে শিখবো, কারণ আমার এটা পরবর্তীতে বেশি কাজে লাগবে। তখন আপনি নিশ্চয়ই ওই বিষয়ে বেশি সিরিয়াস হবেন। এরপরে আপনি করবেন কি, ফাউন্ডেশন পার্টে গিট হাব। আমরা একেবারে সবাই গিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে গিয়ে লাভ দিই, টেইলরিং সিএসএস বুটস্ট্র্যাপের মধ্যে গিয়ে লাভ দিই। নো, এটা করা যাবে না, এটা একেবারেই করা যাবে না। আপনার একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম শুরুতে তৈরি করে নিতে হবে। এইচটিএমএলটার সঙ্গে পরিচিত হয়ে গেলেন, শিখে গেলেন, এরপর আপনাকে গিট হাব এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, আমি আবারও বলছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনারা অনেকে এই সমস্যায় ভোগেন, আমি জানি, কোড মনে থাকে না। 3 মাস পড়াশোনা করছেন, 3.5 মাসের বেলায় গিয়ে গত 3 মাস কি পড়াশোনা করছেন, কি শিখছেন সব ভুলে গেছেন। এটা অ্যাজ এ হিউম্যান আপনারও হয়, আমারও এটা হয়, সবারই হয়, আমরা কেউই এর ব্যতিক্রম না। আপনাকে এইচটিএমএলটা শেখার পরেই এরপরে যে আপনি সিএসএস শিখবেন, এরপরে জাভাস্ক্রিপ্ট শিখবেন, আপনি যে লার্ন করছেন, আপনি যে শিখছেন, সেগুলোকে কিভাবে নোট করে রাখবেন, সেগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, আপনাকে এইটা আগেই শিখে নিতে হবে। উইদাউট লার্নিং এনি ম্যানেজমেন্ট সিস্টেম আপনি যদি 2 মাস ধরে সিএসএস শিখেন, 3 মাসের মাথায় গিয়ে ওই সিএসএস আপনি ভুলে যাবেন ভাই। উইদাউট লার্নিং, যদি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার ইন্টারনেট কানেকশনটা একটু ইন্টারাপ্ট করেছে, আমি স্ক্রিন শেয়ারটা আরেকবার কন্টিনিউ করছি। আপনাকে যদি আমি ইউটিউবে একটা ভিডিও দেখাই, সেই ইউটিউবে আমি এইটা, ওকে, থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ারটা, আমার নেট কানেকশন ড্রপ করেছিল, আমি নেট কানেকশনটা ড্রপ করার কারণে আমি স্ক্রিন শেয়ারটা আবারও দিয়ে দিচ্ছি। এটাকে আমি বলি হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যখন শিখবেন তখন আপনি নিশ্চিত ভুলে যান, মানে নিশ্চিত রাখেন যে আপনি এটা ভুলে যাবেন কিছুদিন পরে। তো আপনাকে এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আপনি যে জিনিসগুলো শিখছেন সেগুলোকে আপনি ম্যানেজ করবেন কি করে। কারণ আপনি তো অনেক পড়াশোনা করবেন। একটা জিনিস মনে রাখেন তো ভাই, আপনি যখন স্কুল কলেজে পড়তেন, স্কুল কলেজে যখন আপনি পড়তেন, একটু একটু বোঝার চেষ্টা করেন, স্কুল কলেজে যখন পড়তেন, প্রাইভেট টিচারের কাছে পড়তেন, স্কুলের টিচারের কাছে পড়তেন, কলেজের টিচারের কাছে পড়তেন, হোম টিউটর, কোচিং, অনেক কিছু করে টোরে আপনি ফাইনালি কি করতেন, একটা নোট খাতা বানাইতেন না বলেন তো? অঙ্কের নোট খাতা বানাইতেন, ফিজিক্সের নোট খাতা বানাইতেন, তারপরে হচ্ছে কেমিস্ট্রির নোট খাতা বানাইতেন। নোট খাতায় সুন্দর করে সেগুলোকে নোট করে রাখতেন কিনা? এরপরে আপনি পড়ার পরে কিন্তু ভুলে যাইতেন, 7 দিন 15 দিন পরে ভুলে যাইতেন। ওয়েব ডেভেলপমেন্ট একটা পড়াশোনা, আপনি এটাও ভুলে যাবেন। সো আপনাকে জানতে হবে কোড মনে রাখার উপায় কি, বা আপনি যে এরপরে প্রতিদিন ডেইলি কোড করবেন, ডেইলি শিখবেন, আপনার এই লার্নিং গুলোকে কিভাবে স্টোর করে রাখবেন আপনি। যদি এমন হয় যে ধরেন সারা বছর আপনি প্রাইভেট কোচিং করে অনেক কিছু পরিশ্রম করছেন, কিন্তু আপনার পরীক্ষার আগের দিন আপনি কোনো নোট খাতা নাই আপনার,
বা আপনি যে বিষয়গুলো শিখেছেন সেগুলোকে সুন্দর করে নোট করে আপনি রাখতে পারেন নাই, তাহলে আপনি সারা বছর যতই পড়াশোনা করেন আপনার পরীক্ষাটা, গ্যারান্টি দিচ্ছি পরীক্ষাটা খারাপ হবে। কারণ সারা বছর কি কি শিখেছেন আপনার সেগুলো কোথাও দাগানো নাই বা কোথাও নোট খাতায় নোট করা নাই। পরীক্ষার আগের দিন এসে আপনি কনফিউজড হয়ে যাবেন, কখন কোন টিচারের কাছে আপনি কি শিখেছিলেন, স্কুলে বা কলেজে কোন শিক্ষক ক্লাসে কি পড়াইছিল, আপনার মাথায় কোনো কিছু নাই। পরীক্ষার আগের দিন ইউ আর এ জিরো। আমাদেরও এই ঘটনাটা ঘটতেছে ভাই। আমরা 6 মাসের কোর্স শেষ করার পরেও আমরা জিরো হয়ে যাচ্ছি। কেন? কারণ ওই 6 মাসে আমরা যা যা শিখেছি সেগুলো কোনোটাই আমরা ম্যানেজ করতে পারি নাই, বা আমাদের কোনো কোড মনে রাখার ওয়ে বা কোড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমি বলি কোড ম্যানেজমেন্ট সিস্টেম বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি গুগলে গিয়ে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে সার্চ করেন, নলেজ ম্যানেজমেন্ট একটা বিষয়, কারণ আপনি যা কিছু শিখছেন সবকিছুই এক একটা নলেজ। এরপরে আপনি সিএসএ শিখছেন, এটাকে বলে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনাকে একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হবে, কারণ এখানে প্রচুর পড়াশোনা, এখানে প্রচুর শেখার বিষয়, জানার বিষয়, যেগুলো আবার আমরা 15 দিন 1 মাস পরেই মাস্ট ভুলে যাব। সো আপনাকে একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম জানতে হবে। যে এরপরে আমি সিএসএস শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, অনেক টপিক শিখবো, সেগুলোকে কিভাবে আমি অর্গানাইজ ওয়েতে ম্যানেজ করে রাখতে পারি, পরবর্তীতে যখন আবার আবার প্রয়োজন হবে সেখান থেকে যেন একটা গুদা মারলেই আপনার চলে আসে। জাস্ট একটা সার্চ করলেই আপনি কি কি শিখেছিলেন সেগুলো যেন সামনে চলে আসে। এই জন্য আপনাকে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি যেটা সাজেস্ট করি নোশন, অথবা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমি এই ভিডিওতে শিখেছি অবসিডিয়ান। অবসিডিয়ান হচ্ছে একটা নলেজ ম্যানেজমেন্ট টুল। আমি নিজেও নলেজ ম্যানেজমেন্ট করার জন্য অবসিডিয়ান টুলটা ব্যবহার করি। আমি নিজেও এটা ব্যাপক আকারে ব্যবহার করি। এই যে আপনাদেরকে এত কিছু পড়াই, এগুলো কি সবগুলো আমি মুখস্থ করে রাখি? সবগুলো কি একসাথে আমার মাথায় থাকে? থাকে না তো, ভুলে যাই। আমার নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে একেবারে আপনাদের ফ্লাটার থেকে শুরু করে গিটহাব থেকে শুরু করে দেখেন সবকিছু সুন্দর, আপনাদেরকে কি কি পড়াই বা নতুন কি কি নোটস দেই সব আমার সুন্দর করে নোট খাতায় নোট করা থাকে। এতে করে কি হচ্ছে, আপনাদেরকে পড়াইতে আমার সুবিধা হচ্ছে, এবং প্রজেক্টে গিয়ে যখন আমি কাজ করি আমার প্রজেক্টে কাজ করতেও সুবিধা হয়। প্রজেক্টে কাজ করতেও ভাই আমার সুবিধা হয়। কেন সুবিধা হয়? কারণ আমার একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, আমি কোনো কিছু ভুলে গেলে খুব দ্রুত আমি সেটাকে রিকল করতে পারি। এজন্য আপনাকে করতে হবে কি ভাই, এই সিএসএস টিএস এর জাভা স্ক্রিপ্ট এইগুলোরও আগে আপনাকে একটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানতে হবে, যে আপনি জিনিসগুলো শিখছেন সেগুলোকে কিভাবে আপনি অর্গানাইজড ওয়েতে রেখে দিতে পারেন। 6 মাস কোর্স করার পরে যেন আপনি শূন্য হাতে ফিরে না যান, আপনার হাতে যেন অনেকগুলো লার্নিং থাকে। আপনাকে গিটহাবটা খুব ভালো করে শুরুতেই ভালো করে বুঝে নিতে হবে। গিটহাব, অবসিডিয়ান, মার্কডাউন এগুলো দিয়ে আমরা করবো কি, পরবর্তীতে আমাদের এই নলেজ গুলোকে ম্যানেজ করব। এরপরে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হন, ব্যাক এন্ড ডেভেলপার হন, এই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আপনার লাগবেই। এখন আছেন সিএসএস, আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হলে সিএসএস তো অবশ্যই শিখবেন, কিন্তু ব্যাক এন্ড ডেভেলপার হলেও আপনাকে সিএসএস জানতে হবে। আদারওয়াইজ ব্যাক এন্ড থেকে আপনি ডাইনামিক্যালি কোনো ওয়েব অ্যাপ্লিকেশনের থিম কিংবা কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ডিজাইন, এগুলো ডাইনামিক্যালি ব্যাক এন্ড থেকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? আমরা অনেকেই মনে করি যে উফ আমি তো ব্যাক এন্ড ডেভেলপার হবো, সো আই হ্যাভ নো নিড টু লার্ন সিএসএস। এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। আপনি ব্যাক এন্ড ডেভেলপার হলেও আপনাকে সিএসএস জানতে হবে, জানতে হবে। কেন জানতে হবে? আপনার ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুটোর কোলাবোরেশনে কি হয়, একটা সফটওয়্যার হয়। আমরা অনেকেই ধারণা রাখি যে আমি তো ব্যাক এন্ড ডেভেলপার হবো, আমি সিএসএস একেবারে শিখবো না। তখন হবে কি জানেন, ফ্রন্ট এন্ড ডেভেলপারের সঙ্গে কমিউনিকেট করে কাজ করতে আপনার মারামারি লাগবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার কি বলতেছে আপনি কিচ্ছু বুঝবেন না। বা কেউ ধরেন শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট খুব ভালো জানেন, কিন্তু ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কিছুই জানেন না, ইউ নো নাথিং। তখন ব্যাক এন্ড ডেভেলপার কি বলতেছে আপনি কিন্তু বুঝতে সমস্যা হবে, আপনি কোলাবোরেট করে টিম ওয়ার্ক করতে পারবেন না। আর এই জায়গায় এগুলি হয় কি, আমাদের জব 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 বা ইন্টার্নশিপে যখন আমরা যাই, এই জায়গাগুলোতে আমাদের একটা ব্লকেজ তৈরি হয়। কারণ আপনাকে আমার টিমে আমি যদি অ্যাপয়েন্ট করি, নিশ্চয়ই আমার টিমে কি কি কাজকর্ম হয় সেগুলো সম্পর্কে আপনার একটা ধারণা রাখতে হবে, যে ব্যাক এন্ডে কি হয়, ফ্রন্ট এন্ডে কি হয়। আমি আপনাকে বলছি না যে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হন, কিন্তু আপনাকে জানতে হবে যে একটা ব্যাক এন্ড ডেভেলপার কি করে, একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে। এটা আপনার জানাটা হচ্ছে আপনার প্রাইমারি দায়িত্ব। কোন টেবিলে বসে কোন লোকটা কি কাজ করতেছে, আমার টিম মেম্বাররা কি করে, এটা সম্পর্কে যদি আপনার কোনো ধারণাই না থাকে, তাহলে না আপনাকে আমি এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপয়েন্ট করবো, না এজ এ ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে অ্যাপয়েন্ট করবো। নো নিড অর ইউ। কারণ আপনি তো আমার টিমে বসে টিম ওয়ার্ক করতে পারবেন না। আপনি আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে জয়েন করলেন আমার অফিসে, আমার ব্যাক এন্ড ডেভেলপারের সাথে কমিউনিকেট করতে পারবেন না, কারণ আপনি ব্যাক এন্ড সম্পর্কে কিছুই জানেন না। আপনি আমার অফিসে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে জয়েন করলেন, কিন্তু আপনি ফ্রন্ট এন্ড সম্পর্কে আবার কিছুই জানেন না, বা ইউআই ইউএক্স কাকে বলে সেই ডেফিনেশনটাই জানেন না আপনি।
তো তাদের সঙ্গে তো আপনি কমিউনিকেট করতে পারবেন না। আর ফাইনালি একটা সফটওয়্যার কি, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার সবার একটা টিম ওয়ার্কের সমন্বয়ে একটা সফটওয়্যার ডেভেলপ হয়। নিশ্চয়ই আপনার বাসায় বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। আপনার বাবার কাজ আপনার বাবা করে, আপনার মায়ের কাজ আপনার মা করে, আপনার কাজ আপনি করেন। কিন্তু আপনার বাবা কি করছে আপনি জানেন। আপনি করেন না, কিন্তু আপনি জানেন যে আপনার বাবা চাকরি করে অমুক জায়গায়, সে এতটা থেকে এতটা পর্যন্ত অফিস করে, এতটুকু ধারণা তো আপনার আছে। বা আপনার মা দিনের এই সময়টা রান্না করে, এই সময়টা টিভি দেখে, এই সময়টা হচ্ছে আপনার জন্য খাবার দাবার বানায়, আপনার কিন্তু এই জিনিসটা জানা আছে। কিন্তু যদি না জানা থাকতো, তাহলে আপনার মায়ের সাথেও আপনি কমিউনিকেট করতে পারতেন না। আপনার বোন কখন প্রাইভেট পড়তে যাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কখন তার ক্লাস আছে না আছে, আপনি আপনার বোনের সঙ্গে তো ঘুরে বেড়ান না সারাদিন, কিন্তু আপনার বোন কোথায় যায় না যায় আপনি ভাই হিসেবে কিন্তু সেটা জানেন। তো টিম ওয়ার্কটা এরকম লাইক এ ফ্যামিলি, যে সবাই সবার সম্পর্কে জানে, কিন্তু সবাই নিজের কাজটাই করতেছে। মা মায়ের কাজ করে, বাবা বাবার কাজটা করে যায়, আপনি আপনার কাজটা করে যান। এই জন্য আপনাকে সিএসএস টা জানতে হবে প্রথমে। এরপরে সিএসএস ফ্রেমওয়ার্কের কিছু কৌশল সম্পর্কেও জানতে হবে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন কি, প্রজেক্ট কি, এগুলো বুঝতে হবে। এবং স্ট্রং ফাউন্ডেশনের জন্য আপনি যেই স্ট্যাকেই ঢোকেন না কেন, আপনি মার্ন স্ট্যাকে যান, মিন স্ট্যাকে যান, আপনি পাইথন স্ট্যাকে যান, আপনি পিএইচপি স্ট্যাকে যান, যেই স্ট্যাকেই যান না কেন, ওয়েবে জাভা স্ক্রিপ্টের বিকল্প কোনো কিছু নাই। জাভা স্ক্রিপ্ট ওয়েবের জন্য একেবারে ম্যান্ডেটরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি আবারও বলছি, জাভা স্ক্রিপ্ট ওয়েবের জন্য ম্যান্ডেটরি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার বিকল্প নাই। কিন্তু আপনি যদি আজকে পিএইচপি দিয়েও পিএইচপি লারাভেল ডেভেলপারও হন, আপনাকে জাভা স্ক্রিপ্ট শিখতে হবে। আপনি দেখবেন আমার পিএইচপি লারাভেল কোর্সের ভিতরে জাভা স্ক্রিপ্ট আছে। এই ওস্তাদের প্ল্যাটফর্মে পাইথন জ্যাঙ্গোর কোর্স আছে, সেইখানেও কিন্তু জাভা স্ক্রিপ্ট আছে। এই মার্ন স্ট্যাকের কোর্সেও জাভা স্ক্রিপ্ট আছে। ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে জাভা স্ক্রিপ্ট লাগবেই, এর বিকল্প নাই। সো আপনাকে জাভা স্ক্রিপ্টটা শিখতেই হবে। আর মার্ন তো পুরোটাই জাভা স্ক্রিপ্ট, আলহামদুলিল্লাহ। এজন্য আমি একটা কথা বলি, যে মার্ন স্ট্যাক কেউ যদি শেখে, তাহলে সে যদি কোনো কিছু ফাইনালি নাও শিখতে পারে, বা ধরে নিলাম আমার 200 স্টুডেন্টের মধ্যে সে হচ্ছে 199 নাম্বার স্টুডেন্ট, যে কিছুই শেখে নাই, বা 200তম স্টুডেন্ট, কেউ যদি কিছু নাও শেখে, এই মার্ন স্ট্যাক থেকে অন্তত জাভা স্ক্রিপ্টটা ভালো করে শিখে সে বের হয়। কারণ মার্ন স্ট্যাকের ভিতরে আমরা যা কিছু শিখি, যা কিছু খাই, মাথায় দেই, ঘুমাই, জেগে থাকি, সবকিছুই হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এই জন্য মার্ন স্ট্যাকে হয় কি, জাভা স্ক্রিপ্টে লার্নারদের একটা খুবই সলিড ফাউন্ডেশন এবং টেকনিক্যালি খুব সাউন্ড হয়ে যায় জাভা স্ক্রিপ্টের উপরে। পরবর্তীতে সে যে কোনো স্ট্যাকেই যাক না কেন, জাভা স্ক্রিপ্টের যে সংকট, এই সংকটটা সে কখনোই ফিল করে না। কারণ এইখানে জাভা স্ক্রিপ্টটা খুব ভালো করে শেখানো হয়। আর মার্ন স্ট্যাক পুরোপুরি হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টের স্ট্যাক। এই জন্য জাভা স্ক্রিপ্ট, মার্ন স্ট্যাকের ভেতরে জাভা স্ক্রিপ্ট যতটা ইনস এন্ড আউটস ডিপলি পড়ানো হয়, পিএইচপি লারাভেল স্ট্যাকে এটা হয় না। আমি পড়াই পিএইচপি লারাভেল, আমি বলছি হয় না। কারণ পিএইচপি লারাভেল স্ট্যাকের জন্য জাভা স্ক্রিপ্টের যতটুকু দরকার ততটুকুই সেখানে পড়ানো হয়। এখানে পাইথন জ্যাঙ্গো কোর্সের ভিতরে আমারই জাভা স্ক্রিপ্টের ভিডিও আছে, আমারই রিয়েক্টের ভিডিও আছে, কিন্তু সেইটাতে জাভা স্ক্রিপ্টের লার্নিং প্রসেস আর মার্ন স্ট্যাকের লার্নিং প্রসেসের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। কারণ ওইখানে পাইথন জ্যাঙ্গোর সঙ্গে যতটুকু জাভা স্ক্রিপ্ট আমার ডেভেলপারের জানা দরকার ততটুকুই সিলেবাসে শেখানো হয়। একদম ডেডিকেটেডলি জাভা স্ক্রিপ্ট সেখানে শেখানো হয় না। কারণ পাইথন জ্যাঙ্গো ডেডিকেটেডলি কোনো জাভা স্ক্রিপ্টের স্ট্যাক নয়। লারাবেল পিএইচপি কোনো ডেডিকেটেড জাভা স্ক্রিপ্টের স্ট্যাক নয়। সো লারাবেল পিএইচপির সঙ্গে আমার যতটুকু জাভা স্ক্রিপ্ট দরকার ততটুকু কিন্তু আবার সেখানে অবশ্যই আছে। তাছাড়া তো জিনিসটা পরিপূর্ণ হবে না। কিন্তু মার্নই একমাত্র আমার এখানে কোর্স, বা আমি মার্নের যেগুলো পড়াই সেখানে ডেডিকেটেডলি শুধু জাভা স্ক্রিপ্টটা বেশি ভালো করে শেখানো হয়। কারণ এই পুরো জিনিসটাই জাভা স্ক্রিপ্ট। মার্ন, এম ফর মঙ্গোডিবি, আর ফর রিয়াক্ট, ই ফর এক্সপ্রেস জেএস, এন ফর নোড জেএস, এগুলো সবই হচ্ছে জাভা স্ক্রিপ্ট। এক একটার এক একটা নাম, এক একটা মডিউলের এক একটা নাম, কিন্তু যা আছে সবই ইন টু ইন জাভা স্ক্রিপ্ট। সো ডেডিকেটেডলি এখানে জাভা স্ক্রিপ্টটা আপনি শিখবেন। এবং এই জাভা স্ক্রিপ্টে ডেডিকেটেডলি শেখার কারণে হয় কি, পরবর্তীতে অন্য কোনো লার্নার যদি অন্য কোনো স্ট্যাকেও চলে যায়, সে ওইখানে গিয়েও ভালো করে। কেন ভালো করে? কারণ এই জাভা স্ক্রিপ্টটা তার জানা আছে, যেটা ওয়েবে লাগবেই লাগবে, ব্যাক এন্ডে না লাগলেও ফ্রন্ট এন্ডে লাগবে, বা এটার জ্ঞান আপনার লাগবে। জাভা স্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালো করে শিখতে হবে। এবং জাভা স্ক্রিপ্টে এসিনক্রোনাস প্রোগ্রামিং কি করে করে, জাভা স্ক্রিপ্টকে কিভাবে ব্যাক এন্ডে রান করে, কিভাবে ফ্রন্ট এন্ডে রান করে, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলা কি, এর সিনট্যাক্স গুলা কি, এইগুলা খুব ভালো করে জানলে এই পর্যন্ত হয়ে গেল কি, আপনি প্রথমে শিখলেন আপনার ওয়েব পরিচিতি, ফ্রন্ট এন্ডও না ব্যাক এন্ডও না। এরপরে আপনি কি শিখলেন? স্ট্রং ফাউন্ডেশন, স্ট্রং ফাউন্ডেশন ফর ওয়েব ডেভেলপমেন্ট।
এই বিষয়গুলো যখন ভাই আপনার শেখা হয়ে যাবে, এরপরে আপনাকে আমি যদি বলি ভাই তুমি এখন ফ্রন্ট এন্ড শেখো, আপনি ফ্রন্ট এন্ড আরামসে পারবেন, বুঝবেন এবং শিখেও আনন্দ পাবেন। আপনাকে যদি আমি বলি ভাই এবার তুমি ব্যাক এন্ড শেখো, আপনি ব্যাক এন্ডও ভালোভাবে বুঝবেন এবং সেখানে পারফর্ম করতে পারবেন। এই ওয়েব পরিচিতি বা যেটাকে আমি বলি ওয়েব ফান্ডামেন্টাল বা বলি ওয়েব অ্যাপ্লিকেশন টার্মিনোলজি, এই ওয়েব অ্যাপ্লিকেশন টার্মিনোলজি এবং উইদাউট এ স্ট্রং ফাউন্ডেশন আপনি না ব্যাক এন্ড ডেভেলপার হতে পারবেন, না ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারবেন। হ্যাঁ, কোর্স আপনি ঠিকই শেষ করতে পারবেন, কিন্তু কোর্স শেষে ওটা আপনার ক্যারিয়ারে হিট করা বা কোর্স শেষেও আপনি একটা প্রজেক্ট করার মতো ক্যাপাবল হবেন না, বা কোর্সের মাঝখানে হবেন কি আপনি হতাশ হয়ে যাবেন। ঠিক আপনাকে ওই মহাসাগরে নিক্ষেপ করার মতো একটা বিষয়, আপনি ডেফিনেটলি হতাশ হয়ে যাবেন। এবং আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টেশন। আমরা অনেকেই বলি যে ধুর সব বাদ দাও, অফিসিয়াল ডকুমেন্টেশন পড়ো তাহলে তুমি খুব ভালো শিখবা। আপনাকে যদি আমি বলি যে জাভাস্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশন বা মঙ্গোডিবি, ধরেন মঙ্গোডিবি ডকুমেন্টেশন, মঙ্গোডিবি ডকুমেন্টেশন, আমি যদি গুগলে গিয়ে মঙ্গোডিবির অফিসিয়াল ডকুমেন্টেশন লিখে সার্চ করি, আমি কিন্তু মঙ্গোডিবির অফিসিয়াল ডকুমেন্টেশন পেয়ে যাবো ভাই। অনেকেই সাজেস্ট করে যে আপনি সরাসরি অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে ভালো করে শেখেন। আমি এই জায়গাতে দ্বিমত পোষণ করছি। কোন টেকনোলজির অফিসিয়াল ডকুমেন্টেশন বিগিনারদের জন্য লেখা না, সত্যি না। এই অফিসিয়াল ডকুমেন্টেশন গুলো বিগিনারদের জন্য লেখা না। আমি আবারও রিপিট করছি, মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, রিয়াক্ট জেএস কিংবা নোড জেএস এর কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন বিগিনারদের জন্য লেখা নয়। এগুলো সবগুলো ডকুমেন্টেশন ডেভেলপারদের জন্য লেখা। এখন আপনাকে যদি আমি চা বানায় দেই, সে আমার জন্য, আমার ওয়াইফ যে চাটা বানাবে সেই চাটা খুব গরম থাকবে, কারণ আমি বড় মানুষ, আমি গরম চা খাইতে পারবো। আমার ছেলেকে যদি চা খাইতে দেয় তাহলে নিশ্চয়ই একটু ফু দিয়ে একটু ঠান্ডা করে তারপরে দিবে যে বাবা তারপরে খা। কারণ আপনি বিগিনারে, যে আপনি বিগিনাররা হচ্ছে এজ এ চাইল্ড। এখন যেই ডকুমেন্টেশনটা মঙ্গোডিবির অফিসিয়ালি ডেভেলপারদের জন্য লিখেছে, আমি যদি অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার মাথার ভিতরে সেইটা পুশ করার চেষ্টা করি, তাহলে ছোট বাচ্চা গরম চা খাইলে যেরকম হবে ওরকম হবে। আপনি ওটা নিতে পারবেন না ভাই, কারণ ওই স্ট্যান্ডার্ডে এই অফিসিয়াল ডকুমেন্টেশনটা লেখা না। বা আপনাকে ধরেন আমি এক্সপ্রেস যে শেখাচ্ছি, আমি আপনাকে বললাম চলেন আমরা অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে এক্সপ্রেস জেসটা শিখে ফেলি, আমরা অফিসিয়াল ডকুমেন্টেশন পড়ার অভ্যাস গড়ে তুলবো, তাহলে আমাদের অনেক ফায়দা হবে। আসলে ফায়দা হবে না। এই অফিসিয়াল ডকুমেন্টেশন বিগিনারদের জন্য লেখা না, আমি আবার রিপিট করছি। অফিসিয়াল ডকুমেন্টেশন লেখা হচ্ছে যারা অলরেডি ডেভেলপার, যারা প্রোগ্রামিং জানে, যারা বোঝে তাদের জন্য, এবং তারা অ্যাকচুয়ালি অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে সব থেকে বেশি বেনিফিটেড হবে। কিন্তু অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি যখন একটা অফিসিয়াল ডকুমেন্টেশনের মধ্যে ঢুকবেন, আপনি শুধু চরকি পাক খাবেন আর চরকি পাক খাবেন। এখানে আপনারা অনেকেরই বিগিনার আছেন, আপনারা বিগিনাররা যে কোনো একটা অফিসিয়াল ডকুমেন্টেশনের ভেতরে ঢুকবেন, ঢুকে একটু শেখার চেষ্টা করবেন। আপনার কাছে মনে হবে কি জানেন, যে কোথায় থেকে শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো, কি পড়বো, আপনি সেইটাই খুঁজে পাবেন না, কারণ আপনি তো ওটার সঙ্গে কোনোভাবে পরিচিত না। এই জন্য আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে বিগিনারদেরকে অফিসিয়াল ডকুমেন্টেশনের ভিতরে থ্রো করার আগে, অবশ্যই অফিসিয়াল ডকুমেন্টেশন বিগিনাররা মানে লার্নাররা পড়বে, কিন্তু তারও আগে আপনি যে আমার কাছে আসলেন, আপনাকে যদি আমি অফিসিয়াল ডকুমেন্টেশনটা ধরাই দিয়ে বলি যাওগা, তাহলে আপনি কেন টাকা খরচ করে আমার কাছে পড়তে আসবেন? সেখানে আমার ইম্প্যাক্টটা কি বা আমার এফোর্টটা কি, আপনাকে আমি কি দিলাম, আপনাকে আমি অ্যাজ এ টিচার হিসেবে কি দিলাম, অ্যাজ এ শিক্ষক হিসেবে আপনাকে তো কিছু দিলাম না আমি। এই জন্য আমি সবসময় করি কি, লার্নারদেরকে পিএইচপি বলেন, বলেন, মার্ন বলেন, সবসময় অফিসিয়াল ডকুমেন্টেশন আগে সাজায়, এটা আমি অলওয়েজ করি। এই জন্য অনেকে আমাকে হয়তো অপছন্দ করতে পারে, কিন্তু এটা বিগিনারদের জন্য খুবই এসেনশিয়াল একটা বিষয়, খুব জরুরি একটা বিষয়। আমি বিগিনারদের জন্য করি কি, নিজেই সুন্দর করে একটা ডকুমেন্টেশন সাজাই, যেইটা বিগিনার ফ্রেন্ডলি ডকুমেন্টেশন, বিগিনাররা যেটা দেখলে বোঝে, যেটা দেখলে তারা পড়াটা শুরু করতে পারে। যখনই কিনা বিগিনারদের জন্য লেখা আমার ডকুমেন্টেশনটা আপনি পড়বেন, তখন আপনার কাছে সেটা কিন্তু অনেক বেশি বোধগম্য হবে। ধরেন মঙ্গোডিবি, এই মঙ্গোডিবির অফিসিয়াল ডকুমেন্টেশনে যান, আপনি কোথায় থেকে শুরু করবেন, কি করবেন না করবেন আপনি খুঁজে পাবেন না। ভাই মঙ্গোডিবি তো বিগিনারদের জন্য ডকুমেন্টেশন লেখে নাই।
আমি করেছি কি, এই মঙ্গোডিবি দিয়ে 44 পৃষ্ঠার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 44 পৃষ্ঠার একটা ছোট্ট হ্যান্ড নোট তৈরি করে ফেলছি যে মঙ্গোডিবি কি, মঙ্গোডিবি দিয়ে কি হয়, এসকিউএল কি, নো এসকিউএল কি, মিট উইথ মঙ্গোডিবি এটা কোথায় ইউজ হয়, এর বেসিক টার্মিনোলজি গুলা কি। দেখেন এইভাবে সাজায় গুছায় যখন আমি এমবেডেড ডেটা মডেল কি, নর্মালাইজেশন ডেটা মডেল কি, ডেটা টাইপ কি, মঙ্গোডিবি অ্যাটলাস কি, কিভাবে ইনস্টল করে, মঙ্গোডিবির ভিতরে কুইরি গুলো কি কিভাবে লেখে, কি কি কমান্ড আছে, এগুলো যখন আপনাকে আমি একজন বিগিনারের জন্য আমি সুন্দর করে ডকুমেন্টেশনটা সাজাচ্ছি, বা বিগিনারদের জন্য সুন্দর করে আমি একটা নোটস দিয়ে দিচ্ছি, এরপরে আপনি যখন এই 44 পৃষ্ঠার সুন্দর করে নোটটা কমপ্লিট করবেন, এরপরে না আপনি যখন অফিসিয়াল ডকুমেন্টেশনে যাবেন, এই অফিসিয়াল ডকুমেন্টেশনটা আপনার কাছে কঠিন মনে হবে না। কিন্তু আমি অ্যাজ এ টিচার হিসেবে বা একজন মাস্টার মশাই হিসেবে ধরেন আপনাদের জন্য কষ্ট করে এত সুন্দর সুন্দর নোট কেন বানাবো, ধর বানাবো না, এত কষ্ট করে কে বানায়, কষ্ট তো এগুলা। আপনাকে মঙ্গোডিবি শেখানোর জন্য আমি একটা 50 পৃষ্ঠার নোট দিচ্ছি, আপনাকে জাভাস্ক্রিপ্ট শেখানোর জন্য প্রায় 150 পৃষ্ঠার একটা নোট দিচ্ছি, আপনাকে আমি রিয়াক্ট শেখার জন্য প্রায় 50 পৃষ্ঠা, এরকম সব মিলে ধরেন 1000 খানিক স্লাইড আপনাকে দিচ্ছি, বা 1000 খানিক পৃষ্ঠার একটা ডকুমেন্টেশন আপনাকে আমি দিচ্ছি, যেটা স্পেশালি রিটেন ফর দ্য বিগিনার। এখন এটা লিখতে তো ভাই আমার সময় লাগছে, এটা লিখতে বানাইতে আমার সময় লাগছে। এখন সে আমার কাছে এটা নাই, বা আমি এটা বানাতে পারিনি, বা আমি এই পরিমাণ ইফোর্ট লার্নারদের কাছে দিতে পারিনি, তখন আমি কিন্তু এটা আপনাকে দেখাবো না। তখন আমি এই থিওরি আপনাকে দেব যে এইভাবে নোট করলে আপনার ফাউন্ডেশন নষ্ট হবে, আপনি ভালো হতে পারবেন না, আপনি ডেভেলপার হতে পারবেন না, চলেন অফিসিয়াল ডকুমেন্টেশন করি। কারণ আমার কাছে তো এটা নাই রে ভাই। যখন আপনার কাছে নাই তখন তো আপনি বলবেন যে না ওটার দরকার নাই, এটা পড়েন। মানে বিষয়টা এরকম হবে যে ধরেন আপনার বাসায় চা দিয়ে আপনি চিনি খান, কোনো কারণে চা চিনি নাই আপনার বাসায়, তাহলে আপনি কি করবেন, গুড় দিয়ে চা খাবেন, গুড় নাই মধু দিয়ে খাবেন, চা কিন্তু খাবেন আপনি। তো সে আমি টিম ওয়ার্ক করে বা এতদিন ধরে ছাত্র পড়ায়, আমি আজকে নতুন পড়াচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানেন, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখেন আমি শুধু অনলাইনেই পড়াই 2017 সাল থেকে। তার আগে পড়াইতাম অফলাইনে, অ্যাকচুয়ালি আমি অনলাইনে পড়াই করোনার পর থেকে, করোনার সময় থেকে। তার আগে আমি অফলাইনে পড়াইতাম, আমি সমস্ত কোর্স সমস্ত লেকচার আমার অফলাইনেই ছিল। করোনার পর থেকে আমি অনলাইনে চলে আসছি কমপ্লিটলি। এতদিন ধরে পড়াইতে 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 এই জিনিসগুলো আমার কাছে রেডি হয়ে গেছে, যেগুলো আমি লার্নারদেরকে দিতে পারি। কিন্তু ধরেন আমি কোনোদিনই কোনো স্টুডেন্ট পড়াইনি, কোনোদিনই কোনো ব্যাচ পড়াইনি, কোনো কিছুই না, হুট করে আমি আজকেই ধরেন টিচিং শুরু করলাম, তাহলে কি আমার এত কিছু জিনিস বানানো থাকতো, বা এত কিছু জিনিস আমার কাছে থাকতো? থাকতো না। কারণ আমি তো আজকেই পড়ানো শুরু করেছি, বা 2 মাস আগেই পড়ানো শুরু করেছি, যেগুলো বছরের পর বছর লার্নারদেরকে পড়ানোর জন্য লার্নিং ম্যাটেরিয়াল থাকা দরকার, সেগুলো আমার কাছে নাই। তখন আমি কিন্তু আপনাকে এমন ভাবে মোটিভেট করব যে এইগুলা যদি পড়েন তাহলে আপনার জীবন ক্ষয় হয়ে যাবে, আপনার জীবন শেষ, আপনি শিখতে পারবেন না। যেহেতু আমার কাছে নাই, আমাকে তো আপনাকে বুঝ দিতে হবে রে ভাই। বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য আমরা কত কিছু করি। ধরেন আমার বাচ্চা মার্কেটে গিয়ে একটা খেলনা কিনে চাচ্ছে, আমার পকেটে টাকা নাই, আমি কিনে দিব না তাকে, তখন তাকে বিভিন্ন ভাবে বুঝ দিয়ে কিন্তু আমি তাকে মোটিভেট করি যে তুমি এটা নিও না, এটা তোমার জন্য খারাপ হবে। তা আমার কাছে যখন থাকবে না, তখন আপনাকে আমি মোটিভেট করব যে এইসব নোটপাতি কিন্তু কিছু নাই, ওসব করো না, তোমার জীবন জীবিকা সব নষ্ট হয়ে যাবে, তুমি ডেভেলপার হতে পারবে না। তখন আপনাকে আমি পুকুরে কিংবা সুইমিং পুলে সাঁতার না শিখায়া আপনাকে সাগরে নামায় দিয়ে বলবো চলো সাঁতার কাটি। হ্যাঁ, আমি এতদিন ধরে কাজ করে বা এতদিন ধরে পড়ায় একটা অফিসিয়াল ডকুমেন্টেশন যত দ্রুত আমার বোঝার কিংবা যত দ্রুত ইউটিলাইজ করার ক্ষমতা আমার আছে এজ এ বিগিনার হিসেবে, আপনার তো নাই রে ভাই। মানে সেটা তো আপনার ভেতরে একটু একটু করে তৈরি করতে হবে। এগুলো তৈরি করার জন্য আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস, প্রত্যেকটা প্রি রেকর্ডেড ভিডিও, এগুলো সব ডকুমেন্টেড, সবগুলো ডকুমেন্টেড। মানে এরকম না শুধু ক্লাস, কোর্সের ভিতরে এসে এরকমটা আমি কখনোই করি না যে শুধু বকবক করে ক্লাস নিলাম চলে গেলাম। নো, প্রত্যেকটা ক্লাস টু ডু লিস্ট ধরে ওয়েল ডকুমেন্টেড ক্লাস। আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মার্ন স্ট্যাকের ভিতরে প্রায় 700-800 মানে কতগুলো ভিডিও টিউটোরিয়াল আছে, আমি তো এখনো গুনেই দেখিনি। মানে এতগুলা গুনাও নিজের জন্য আসলে বলবো লজ্জাজনক। এত ভিডিও বানানো হয়েছে, ব্যাচ 1 গেছে, 2 গেছে, 3 গেছে, 4 গেছে, 5 গেছে, 6 যাচ্ছে। 6টা ব্যাচ গিয়ে কন্টেন্ট বানাইতে বানাইতে ভিডিও আপডেট হইতে হইতে ভিডিও কিন্তু প্রচুর হয়ে গেছে। এখন আপনাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই ভাই, ছোট্ট এক্সাম্পল দিব। ধরেন আমি মার্নেস্টাক ব্যাচ 5-এ গেলাম, সে মার্নেস্টাক ব্যাচ 5-এ এ পর্যন্ত 882টা ভিডিও আপলোড হয়েছে, শুধু প্রি রেকর্ডেড ভিডিও আপলোড হয়েছে 882টা।
এবং এই ব্যাচে শুধু প্রি রেকর্ডেড ভিডিও 42টা এবং আমার ক্লাস রেকর্ডিং আছে এখানে অসংখ্য, আপনি স্ক্রল করে শেষ করতে পারবেন না ভাই। এখন আপনি একটা ভিডিও আজকে দেখলেন, কালকে দেখলেন, এরপরে যদি আপনার আবার প্রয়োজন হয় ওই ভিডিওটা আবার দেখলে কিন্তু আপনার আবার একটা টাইম কিল হবে। সে ধরেন আমার এর আগে কি হয়েছিল, সে ধরেন হচ্ছে বেসিক ব্লক প্রজেক্ট করাইছিলাম আমি, বা ধরেন আমি আপনাকে পড়াইছিলাম কি কন্ডিশনাল রেন্ডারিং পড়াইছিলাম, দেখেন 1 ঘন্টা 19 মিনিটের একটা ক্লাস। এরপরে আবার কন্ডিশনাল রেন্ডারিং এর বিষয়টা যদি রিভাইজ করার প্রয়োজন হয়, আবার কি আপনি 1 ঘন্টা 19 মিনিট ধরে আমার ভিডিও দেখবেন? বা ধরেন রিয়েক্টের এনভায়রনমেন্ট সেটআপ এবং জেএসএক্স নিয়ে আমি 2 ঘন্টা 6 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম। টাস্ক ম্যানেজার এপিআই পড়াইতে গিয়ে 3 ঘন্টা 11 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম। মঙ্গোস পড়াইতে গিয়ে 2 ঘন্টা 31 মিনিটের ক্লাস নিয়েছিলাম। এখন আপনাকে যদি আমি বলি আরে ক্লাস তো আছেই, তুমি আবার ওই ক্লাসটা করো, এক ক্লাস 10 বার দেখো, এটা কোনো কথা? আপনি কে যদি আমি বলি যে আমি বুটস্ট্র্যাপ শিখাইছিলাম 2 ঘন্টা 45 মিনিটের এখানে একটা ক্লাস ছিল, ওই টপিকটা ওই ক্লাসে আছে, ওই ক্লাসে গিয়ে দেখে নাও গা, এটা হবে না। এটা হচ্ছে কেমন, এই যে জাস্ট জাস্ট দিস ইজ ল্যাক অফ ডেডিকেশন। আপনি 2 ঘন্টা 45 মিনিটের একটা ক্লাস দেখবেন, একবার দেখবেন তো ভালো কথা, আবার দেখবেন ভালো কথা, আবার কখনো যদি আপনার প্রয়োজন হয় আপনি আবার বসে বসে 2 ঘন্টা 45 মিনিটের ভিডিও দেখবেন, ওই ধৈর্য আপনার থাকবে? থাকবে না। এই জন্য প্রত্যেকটা লাইভ ক্লাস এর সাথে আমার এটা টিচার হিসেবে দায়িত্ব আপনাকে একটা ডকুমেন্ট, আপনাকে একটা ওই লাইভ ক্লাসে কি কি পড়ানো হয়েছে তার সুন্দর একটা নোটস দিয়ে দেওয়া, যাতে করে ওই নোটসটা 5 মিনিট চোখ বুলাইলে 2 ঘন্টা 45 মিনিটের ভিডিওটা আবার নতুন করে আপনার দেখার প্রয়োজন না হয়। বা আপনাকে আজকে আমি এখানে দিলাম 882টা হচ্ছে মানস্ট্যাক 5-এ আপলোড হয়েছে, মানস্ট্যাক 6-এ নিশ্চয়ই আরো বেশি আপলোড হবে, কারণ প্রত্যেকটা মডিউলেই আমি ভিডিওগুলোকে আপডেট করি। আর আমি সবসময় আপডেট লার্নিং এ বিশ্বাসী, একেবারে ব্যাকডেট না। তাহলে আপনাকে আমি 882টা ভিডিও দিয়ে বললাম ওর মধ্যে তো সব আছে, খুঁজে নেওয়া গা পড়োগা। 882টা ভিডিও আপনার দেখতে কয়দিন লাগবে ভাই বলেন তো? 6 মাস লাগবে। আবার কি ভিডিও খুঁজে 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 দেখবেন? নো, এখানে প্রত্যেকটা ভিডিও ডকুমেন্টেড। সে এইচটিএমএল এর ভিডিও বা 882টা ভিডিও যদি আপনি রিভাইজ করতে যান, এটা রিভাইজ করতে আপনার 6 মাস লাগবে। কিন্তু প্রত্যেকটা ভিডিও ডকুমেন্টেড দেওয়া, প্রত্যেকটা ভিডিও ডকুমেন্টেড এখানে সুন্দর করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে প্রত্যেকটা ভিডিও ডকুমেন্টেড এখানে। কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডে আছে, কিছু পিডিএফ এ আছে, যেগুলো বেশি বেশি টপিক, যেগুলো প্রজেক্ট, আমি প্রজেক্ট শুদ্ধ ডকুমেন্টেশন বানায় ফেলছি। আমি যদি একটা ই কমার্সের প্রজেক্ট দেখাই আপনাদেরকে, ই কমার্সের যে প্রজেক্টটা করছে এই প্রজেক্ট শুদ্ধ ডকুমেন্টেশন করা আছে। তাহলে পুরো প্রজেক্টের ভিডিওগুলো দেখতে যদি আপনার 7 দিন লাগে, একবার লাগলো ভালো কথা, এরপরে আবার ওই প্রজেক্টটা রিভাইজ করতে গিয়ে আবার 7 দিন ধরে ভিডিও দেখবেন আপনি? নো, নো নিড অফ দিস। এরপরে আপনাকে পড়ানোর পরে যদি আমি একটা সুন্দর ডকুমেন্টেশন দিয়ে দেই, আমি যে জিনিসগুলো আপনাকে পড়ালাম, বা সুন্দর একটা ক্লাস সামারি দিয়ে দেই, আপনাকে যে জিনিসগুলো পড়ালাম ওগুলো পড়ানোর জন্য কিন্তু আর 2 ঘন্টা সময় আপনাকে ওয়েস্ট করতে হবে না। আপনি 5 মিনিট বা 10 মিনিট চোখ বুলালেই আপনার ওই 882টা ভিডিওর জন্য আমি যে রিসোর্স গুলো দিয়েছি বা নোটস গুলো দিয়েছি, এই নোটস গুলো কেউ যদি কোর্স শেষে একদিন চোখ বুলায়, বা 2 দিন চোখ বুলায়, বা 3 দিন চোখ বুলায়, তাহলে তার 882টা ভিডিও দেখার কাজ হয়ে যাবে। তো 882টা ভিডিও তাকে আবার দেখতে হবে না। আমি নিজেও চাই না যে আপনারা এই 882টা ভিডিও যে মার্ন স্ট্যাক ব্যাচ 5-এ দেওয়া হয়েছে, লার্নাররা আবার 882টা ভিডিও দেখা শুরু করুক, তাহলে তো ওরা আবার 6 মাস লাগবে। হবে না, ওভাবে লার্নিং হবে না ভাই, এটা হয় না। আপনারা স্কুলে পড়াশোনা করে এসেছেন, কলেজে পড়াশোনা করে এসেছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছেন, টিচারে ক্লাস করেছেন। টিচারে ক্লাস করার সময় কি করছিলেন বলেন তো? হয় টিচার ক্লাসে কি কি পড়িয়েছে তার একটা নোটস আপনাকে দিয়েছিল, দিয়েছিল কিনা বলেন? অবশ্যই দিয়েছিল। অথবা আপনি বসে 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 খাতা কলম নিয়ে টিচার কি কি ক্লাসে পড়াইছে সেগুলো নোট করেছিলেন। অথবা আপনার বন্ধু নোট করেছিল, আপনি সেগুলো ফটোকপি করে নিয়েছিলেন। এটা সত্য, এটা সবাই করেছেন, আপনারাও করেছেন, আমিও করেছি। এখন আমি আপনাকে 3 ঘন্টা পড়াইলাম, 3 ঘন্টা পড়ায় টড়ায় বললাম, কোনো নোট টোট কিছু দিলাম না, কোনো ক্লাস সামারি কিছু দিলাম না। আপনি বিগিনার হিসেবে কিন্তু এই 2 ঘন্টা 32 মিনিটের একটা ক্লাস আপনার জন্য নোট করাটা খুব টাফ হয়ে যাবে। আপনাকে যদি বলি আরে আমি তো পড়াইছি তুমি নোট করে নাও, আপনার নোট করা আর আমি নোট করে দেওয়ার মধ্যে তো পার্থক্য আছে। হ্যাঁ, আপনি নোট করে নিলে দ্যাট ইজ কোয়াইট বেটার, কিন্তু আমি নোট করে দিলে কিন্তু জিনিসটা আরো ডিটেলে থেকে যাচ্ছে। এখানে প্রত্যেকটা লাইভ ক্লাসের ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে, এবং ওই লাইভ ক্লাসে কি কি পড়ানো হয়েছে, কি কি কোড করানো হয়েছে, এভরিথিং এভরিথিং। আমরা যদি এখানে রিসোর্স মডিউলে ঢুকি, প্রত্যেকটা মডিউলে দেখেন 22 নম্বর মডিউলে কি পড়ানো হয়েছে, সুন্দর জিপ করে দেওয়া আছে, 23 নম্বর মডিউলে, 20 নম্বর মডিউলে সব দিয়ে দেওয়া আছে। তাহলে লার্নাররা কি করবে? কোর্স শেষে সে আবার ক্লাস দেখা শুরু করবে? এটা কোনো কথা? যদি প্রয়োজন হয় দেখবে,
কিন্তু তার যদি রিভাইজ করার প্রয়োজন হয় প্রত্যেকটা মডিউলে মডিউলে প্রত্যেকটা ক্লাসের জন্য দেখেন যে প্রি রেকর্ডেড ভিডিও পিডিএফ, এই যে দেখেন সবগুলোর জন্য সুন্দর সুন্দর ফাইল এখানে দিয়ে দেওয়া আছে। আপনি করবেন কি? আপনি করবেন কি যখন আবার আপনার ওই টপিকটা রিভাইজ করার প্রয়োজন হবে, আপনি সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করে নিলেন, বা পিডিএফটা আপনার পিসিতে ডাউনলোড করাই থাকলো, আপনি পিডিএফটা দেখলেন। পিডিএফটা দেখার সাথে হলো কি আপনার, বা যে রিসোর্স গুলো আপনাকে দিয়ে দিলাম সেগুলো দেখার সাথে হলো কি আপনার সুন্দর করে রিভাইজ হয়ে গেল। ওই রিভাইজটা করার জন্য আপনি তো একবার কষ্ট করে 3 ঘন্টার ক্লাস করেছিলেন, আবার 3 ঘন্টার ক্লাস করার প্রয়োজন হচ্ছে না। তো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, কিছুটা বোঝাতে পেরেছি, হয়তো বা কিছুটা বোঝাতে পারিনি।